এক বন্ধ ঘর থেকে হঠাৎ উধাও হয়ে গেল এক বৈজ্ঞানিক। সেই বাড়ির চৌহদ্দির মধ্যেই রয়েছে একটা অদ্ভুত পার্ক। সেই পার্কে মানুষ আর সিংহকে হায়নার খাঁচার মধ্যে ঢুকিয়ে সিংহের সঙ্গে হাঁটার খেলা দেখানো হয়। তবে কি সিংহের সাথে হাঁটতে গিয়ে হারিয়ে গেল সেই বৈজ্ঞানিক? কোনোদিনও কি খুঁজে পাওয়া যাবে তাকে? নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সায়ন্তন রয়েছি আপনাদের সাথে। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আর আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে নিয়ে চলে এলাম আপনাদের জন্য আপনাদের বহুল প্রতীক্ষিত 1 লক্ষ স্পেশাল প্রজেক্ট। 1 লাখ সাবস্ক্রাইবার স্পেশাল উপলক্ষে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ আপনাদের জন্য নিবেদন করছে প্রখ্যাত সাহিত্যিক হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কলম থেকে সুদীপ্ত হেরম্যান সিরিজের একটি দুর্দান্ত রোমহর্ষক অ্যাডভেঞ্চার উপন্যাস মৃত্যুর সঙ্গে হাঁটা। আজ আপনারা শুনবেন এই উপন্যাসের প্রথম পর্ব। আজকের গল্প পাঠে রয়েছি আমি সায়ন্তন। শুনতে থাকুন আজকের বিশেষ বিশেষ নিবেদন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের 1 লক্ষ সাবস্ক্রাইবার স্পেশাল গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কলম থেকে মৃত্যুর সঙ্গে হাঁটা উপন্যাসের প্রথম পর্ব। রক্তের ফোঁটার মতো লাল সূর্য ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে অন্তহীন সমুদ্রের বুকে, আর তার সঙ্গে আলো ছড়িয়ে পড়ছে জাহাজের মাস্তুলে, পালে আর ডেকের ওপর রাখা সার সার কামানগুলোর গায়ে। পালগুলোর গায়ে বাতাসের যতটুকু ধাক্কা লাগছে তাতেই ভাসছে জাহাজটা। দাঁড় থাকলেও তারা সব নিশ্চুপ, ঘুমন্ত। ভোরের আলো ফুটলেও তাদের ঘুম ভাঙবে কিনা কে জানে। কোথায় সেই পর্তুগালের লিবসান বন্দর, আর কোথায় আফ্রিকার মূল ভূখণ্ডকে অতিক্রম করে আসার পর ভারত মহাসাগরের এই অজানা সমুদ্র অঞ্চল। তার উপর আবার মহাসমুদ্রতে একবার মুখোমুখি সংঘর্ষ হলো এক ব্রিটিশ নৌবহরের। নেহাত এই জাহাজের ক্যাপ্টেন সান্তিয়াগোর মতো অভিজ্ঞ নাবিক ও সমুদ্র যোদ্ধা খুব কম দেখা যায়। তাই কোনো মতে রক্ষা পেয়েছে এই পর্তুগিজ জাহাজ। তবে বড় ক্ষতি হয়েছে ইংরেজ রণপোতের আক্রমণে। এ জাহাজের সঙ্গে খাদ্য ও পানীয় জলের পিপেবাহী যে ছোট ছোট জাহাজটা ছিল তা সম্পূর্ণ ধ্বংস হয়েছে কামানের গোলার আঘাতে। আর এ জাহাজে শেষ যে পানীয় জলের পিপেটা ছিল তার শেষ বিন্দু জল শেষ হয়ে গেছে 2 দিন আগে। আর খাবারের শেষ দানাটা তো শেষ হয়ে গেছিল বেশ কয়েকদিন আগে। খাদ্যহীন, বিশেষত পানীয়হীন নাবিকদের দাঁড় টানার সামর্থ্য আর নেই। জাহাজটার মতোই তারাও ক্লান্ত, বিধ্বস্ত। তবুও ভেসে চলেছে তারা, কারণ নাবিকরা সহজে হাল ছাড়ে না। আর বিশেষত পর্তুগিজ নাবিকরা তো নয়, তাই এগিয়ে চলেছে তারা। নিজের কেবিনে বসে সামনের অতলান্ত সমুদ্রের দিকে তাকিয়েছিলেন সান্তিয়াগো। তার মুখমণ্ডলের কাঠিন্য দেখে কিছু অনুমান করা না গেলেও তার মনে শঙ্কার ভাব ফুটে উঠেছে। মনে প্রশ্ন জাগছে, পথ ঠিক আছে তো? বিশেষত ব্রিটিশ রণতরীর সঙ্গে লড়াইয়ের পর পথভ্রষ্ট হয়নি তো তার জাহাজ? হিসেব মতো পথ ফুরিয়ে আসার কথা। কিন্তু এভাবে যদি চলতে থাকে, খাদ্য পানীয়ের অভাবে নাবিকদের মধ্যে বিশৃঙ্খলা ঘটতে কতক্ষণ? সান্তিয়াগো তার নাবিক জীবনের অভিজ্ঞতায় এমন ঘটনাও দেখেছেন, পানীয় জলের অভাবে নাবিকরা মস্তিষ্ক বিকৃত হয়ে অন্য লোকের রক্ত পান করেছে। সান্তিয়াগোর ভয়টা সেই জায়গাতেই। ধীরে ধীরে আলো ছড়িয়ে পড়ছে সমুদ্রে। নানান কথা ভাবতে ভাবতে আর মনে মনে ব্রিটিশ নৌবহরকে দুষতে দুষতে ক্যাপ্টেন ভাবলেন, ওই ব্রিটিশ রণপোতের ক্যাপ্টেন কি তার জাহাজ সম্পর্কে অন্য কিছু আঁচ করেছিল?
নইলে বিনা প্ররোচনাতে হঠাৎ তার জাহাজকে সে আক্রমণ করলই বা কেন? ঠিক এমন সময় বড় মাস্তুলের মাথায় বসে থাকা নাবিকের চিৎকার তার কানে এলো। একটা কি যেন দেখা যাচ্ছে, একটা কালো রেখা। কথাটা শুনে সান্তিয়াগো বন্দুকের গুলির মতো ছিটকে বেরিয়ে এলেন। তারপর প্রধান মাস্তুলের কাছে ছুটে এসে কাছি বেয়ে ওপরে উঠতে শুরু করলেন। তিনি পৌঁছে গেলেন প্রধান মাস্তুলের মাথার গায়ে, কাঠের তৈরি ঝুড়িতে। সেখানে দাঁড়ানো নজরদার নাবিকের মুখমণ্ডলে স্পষ্ট উত্তেজনার ছাপ। সে আঙুল তুলে দেখালো সমুদ্রের একদিকে। সান্তিয়াগো তার হাতের দূরবীনটা ছিনিয়ে নিয়ে তাতে চোখ রাখলেন। হ্যাঁ, একটা কালো রেখা ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে সমুদ্রের বুকে। কিছুক্ষণ সে সেদিকে তাকিয়ে থাকার পর ক্যাপ্টেনের অভিজ্ঞ দৃষ্টি বুঝতে পারল ভোরের আলোতে একটা দ্বীপ আত্মপ্রকাশ করছে। এবার আর মুখমণ্ডলের আনন্দ গোপন করতে পারলেন না সান্তিয়াগো। তার সোনায় বাঁধানো দাঁতে হাসি ফুটে উঠল। নজরদারি নাবিকের চিৎকার শুনে আরও বেশ কয়েকজন নাবিক ইতিমধ্যে জাহাজের নানান স্থান থেকে এসে হাজির হয়েছিল মাস্তুলটার নিচে। ভোরের প্রথম আলোতে ক্যাপ্টেনের মুখমণ্ডলে সোনার ঝিলিক দেখে তারাও ব্যাপারটা অনুমান করে উল্লাস ধ্বনি করে উঠল। সূর্যের আলো যত উজ্জ্বল হয়ে উঠতে লাগল, জাহাজ যত সেদিকে এগোতে লাগল, তত স্পষ্ট হতে লাগল সেই কালো রেখা। একসময় খালি চোখেই দেখা মিলল তার। দ্বীপের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে যাওয়ার পর সেখানে দ্রুত পৌঁছনোর জন্য নাবিকরা ছুটল নিচে জাহাজের খোলের দিকে। খোলের ছিদ্রপথ দিয়ে জাহাজের দুপাশে বেরিয়ে থাকা সার সার দাঁড়গুলো এতক্ষণ নিশ্চুপ অবস্থায় ছিল। নাবিকরা তাদের দেহের সঞ্চিত শেষ শক্তি দিয়ে দাঁড়গুলো বাইতে শুরু করল। 20 জোড়া দাঁড় একসঙ্গে ছপ ছপ শব্দ তুলল সমুদ্রের বুকে। দ্রুত এগিয়ে চলল জাহাজ। ক্রমশ আরও কাছে এগিয়ে থামল সেই অচেনা দ্বীপে। তার নির্জন বাহুতট, ছোট ছোট পাহাড় আর অরণ্য। দ্বীপটার অবয়ব স্পষ্ট হয়ে ওঠার পর সান্তিয়াগো বুঝতে পারলেন অবশেষে তিনি ঠিক জায়গাতেই পৌঁছেছেন। কারণ ইতিপূর্বে তিনি এই দ্বীপের এমনই বিবরণ শুনেছিলেন এক পর্তুগিজ সতীর্থর কাছে, আর তার মুখে শোনা পথ নির্দেশ অনুসারে তিনি পৌঁছে গেছেন সেই স্থানে। যদিও এই দ্বীপে মানুষ থাকার কথা নয়, তবু সাবধানের মার নেই। তাই জাহাজটাকে দাঁড় করানো হলো দ্বীপ থেকে বেশ খানিকটা দূরে। জাহাজের কামানের মুখগুলো সব ঘোরানো হলো দ্বীপের দিকে। জাহাজের গায়ে বাঁধা নৌকোগুলোকে এরপর ক্যাপ্টেনের নির্দেশে নিচে নামানো হলো। কিছু নাবিককে জাহাজেই রাখা হলো। দ্বীপে নেমে সংকেত করার পর তারা নিচে নামবে। পিস্তল আর তলোয়ার কোমরে গুঁজে ক্যাপ্টেন সান্তিয়াগো তার সঙ্গীদের নিয়ে এরপর নৌকো নিয়ে রওনা হলেন দ্বীপের দিকে। সকালের আলোতে সোনালি বালুকা বেলায় এসে ভিড়ল নৌকোগুলো। পিস্তল বন্দুকের নল উঁচিয়ে বালুতট ছেড়ে তট সংলগ্ন জঙ্গলে প্রবেশ করল সকলে। না, তাদের আগমনে কোনো বিষাক্ত তীর বা বন্দুকের গুলি ছুটে এলো না আড়াল থেকে। তাদের প্রাথমিক কাজ জলের অনুসন্ধান। সে কাজেও বেশি বেগ পেতে হলো না তাদের। ছোট ছোট পাহাড় বেষ্টিত দ্বীপ। কিছুক্ষণের মধ্যেই তারা দেখতে পেল তারই একটার গা বেয়ে ঝর্ণা নেমে আসছে, আর জল জমে পাহাড়ের ঠিক নিচে একটা ছোট কুণ্ড সৃষ্টি হয়েছে। বৃষ্টির মিষ্টি জল নেমে এসেছে পাহাড়ের ঝর্ণা হয়ে। প্রথমে সেই থেকে আকণ্ঠ জলপান করল সকলে। ক্যাপ্টেন এরপর বন্দুকের শব্দ করে জাহাজের অবশিষ্ট নাবিকদের সংকেত করলেন দ্বীপে আসার জন্য। আর এরপরেই একটা ঘটনা ঘটল। সেই মিষ্টি জলের কুণ্ডটা কিছুটা তফাৎ থেকেই শুরু হয়েছিল জঙ্গল। তারই এক জায়গা থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো।
মনে হতে লাগলো কারা যেন এগিয়ে আসছে জঙ্গল ভেদ করে। ক্যাপ্টেনের ইশারাতে সেই শব্দ শুনে সবাই নিজেদের মতো প্রস্তুত করল, যারা এগিয়ে আসছে তাদের মোকাবিলা করার জন্য। কিন্তু কিছুক্ষণ পরে যারা জঙ্গলের ভেতর থেকে দলবদ্ধভাবে বাইরে আত্মপ্রকাশ করল, তাদের দেখে অবাক হয়ে গেল নাবিকেরা। একদল পাখি। হ্যাঁ, তারা দেখতে অনেকটা ঘুঘু বা পায়রার মতো হলেও আকারে তাদের চেয়ে অনেক বড়, উচ্চতায় প্রায় 3 ফুট। ঠোঁট লেজের আকৃতিও সেই অনুপাতে। থলথলে মাংসল দেহ তাদের। ধূসর তামাটে বর্ণের পাখিগুলো জঙ্গল থেকে বেরিয়ে থপথপ করে এগিয়ে এসে নাবিকদের কিছুটা তফাতে ফাঁকা জমির মধ্যে দাঁড়ালো। চোখে তাদের কৌতূহলী দৃষ্টি। সাধারণত মানুষ দেখলে জঙ্গলের সব পশু পাখিরা দূরে সরে যায়, কারণ মানুষের ক্ষমতা অসীম। ছোট বড় যে কোনো প্রাণীকে তারা নিজেদের নানান বুদ্ধিতে হত্যা করতে পারে। বন্যেরা তাদের নিজেদের অভিজ্ঞতায় সেসব কথা জানে। এই অচেনা পাখিগুলোকে দেখে নাবিকরা বুঝতে পারল যে ইতিপূর্বে এই পাখিগুলো মানুষ দেখেনি। মানুষের ক্ষমতা সম্পর্কে তারা সচেতন নয়। পাখিগুলোর শরীরের যে ব্যাপারটা সান্তিয়াগোর নাবিকদের সবথেকে বেশি আকর্ষণ করল, তা হল তাদের মাংসল দেহ। জলের সমস্যা মিটেছে, এবার খাবার তো চাই। তাই ক্যাপ্টেনের সঙ্গে দৃষ্টি বিনিময়ের পর একজন নাবিক গুলি চালিয়ে দিল একটা পাখিকে লক্ষ্য করে। মাটিতে পড়ে গেল পাখিটা। কিন্তু তা দেখেও অন্য পাখিগুলো কিন্তু উড়ে পালাতে পারল না, কারণ তারা উড়তে পারে না। এরপর ব্যাপারটা বুঝতে পেরে অন্য নাবিকরাও গুলি চালাল। 8টা পাখি ছিল, তারা একটাও পালাতে পারল না। নাবিকরা তুলে নিল পাখিগুলোর দেহ। এক একটা পাখি ওজনে প্রায় 40 পাউন্ড হবে। সান্তিয়াগোর নেতৃত্বে পাখিগুলোকে নিয়ে তারা সেই স্থান ছেড়ে প্রবেশ করল জঙ্গলের গভীরে, দ্বীপটাকে ভালো করে দেখার জন্য। আকারে দ্বীপটা বিশেষ বড় নয়। আসলে এ অঞ্চলে বেশ কয়েকশো মাইল এলাকা জুড়ে সমুদ্রের বুকে যে দ্বীপগুলো ছড়িয়ে আছে, এটা তারই একটি। বনের মধ্যে চলতে চলতে একসময় জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গা বেশ পছন্দ হলো সান্তিয়াগোর। তাছাড়া সবার পেটেই খিদের আগুন জ্বলছে, কাজেই সেখানেই আপাতত বিশ্রামের ব্যবস্থা। ক্ষুধা নিবারণের বন্দোবস্ত শুরু হলো। বেশ কয়েকটা অগ্নিকুণ্ড জ্বালিয়ে ঝলসানো শুরু হলো সেই পাখির মাংস। প্রথম অবস্থায় বেশ কয়েকটা পাখির মাংস আগুনে পুড়িয়ে খাওয়া শুরু করলো তারা। সান্তিয়াগোর সঙ্গী হিসেবে সেও সেই অজানা পাখির মাংস মুখে তুলল। মাংসের স্বাদ খুব একটা ভালো না হলেও খিদে তো মিটছে, তাই সেই মাংসই গপাগপ গিলতে লাগলো নাবিকরা। ইতিমধ্যে জাহাজের বাকি নাবিকরাও সেখানে এসে উপস্থিত হল। অবশিষ্ট পাখিগুলোর দেহ পুড়িয়ে তারা খাবার উদ্যোগ শুরু করল। পাখির পোড়া মাংসের গন্ধে ভরে উঠেছে চারপাশের বাতাস। এমন সময় জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো খসখস শব্দ। আবারও জঙ্গলের ভেতর থেকে আত্মপ্রকাশ করল একদল একই রকম পাখি। তখনও আগুনের ওপর ঝলসানো হচ্ছে বেশ কয়েকটা মৃত পাখি। নবাগত পাখিগুলো আগের পাখিগুলোর মতোই কৌতূহলী দৃষ্টিতে চেয়ে দেখতে লাগলো নাবিকদের। দ্বিতীয় দলটাও এরপর পাখির মাংস খাওয়া শুরু করল। পাখিগুলো কিন্তু সেই জায়গা ছেড়ে গেল না, একইভাবে দাঁড়িয়ে দেখতে লাগলো তাদের দ্বীপে আগত নতুন ধরনের প্রাণীগুলোকে। একসময় সব নাবিকেরই ভোজন সাঙ্গ হল। সান্তিয়াগোকে এরপর এক বিশেষ কাজ করতে হবে, যে কাজের জন্য এগোবার আগে মাটি ছেড়ে উঠে দাঁড়িয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে তিনি তার সঙ্গীদের উদ্দেশ্যে বললেন, এই অদ্ভুত দর্শন স্থলচর পাখিগুলো কি বোকা দেখো! ওরা নিজেরাই ওদের নিজেদের মৃত্যুর জন্য আমাদের দিকে এগিয়ে আসছে।
ক্যাপ্টেনের কথা সমর্থন করে হেসে উঠল তার নাবিকেরা। প্রত্যেক জাহাজেই এমন কিছু নাবিক থাকে যাদের রক্তে অকারণ খুনের নেশা থাকে। হয়তোবা সমুদ্রের নোনা বাতাসই অনেকের বুকে এমন খুনের নেশা জাগিয়ে তোলে। তেমনই একজন নাবিক এরপর ক্যাপ্টেনের কথা শুনে উঠে দাঁড়িয়ে বলল, বারবার যখন এই পাখিগুলোর দেখা মিলছে তখন বোঝাই যাচ্ছে পাখিগুলো প্রচুর সংখ্যাতে জঙ্গলে পাওয়া যায়। তবে আপাতত বোকা পাখিগুলো যখন মরতে চাইছে তখন ওদের ইচ্ছাই পূরণ করি। এই কথা বলে সে কোমর থেকে পিস্তল বের করে পাখিগুলোর দিকে গুলি ছুঁড়তে শুরু করল। পাখিগুলো সত্যিই বোকা। এবারেও তারা কিন্তু পালালো না। একটার পর একটা পাখি গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। তাদের শরীর থেকে ছিটকে উঠতে লাগলো রক্ত, বাতাসে উঠতে লাগলো তাদের ছিন্ন ভিন্ন পালক। তবুও অন্য পাখিগুলো বিস্ময়ে দেখতে লাগলো তাদের সঙ্গীদের মৃত্যু দৃশ্য আর প্রতীক্ষা করতে লাগলো নিজের মৃত্যুর জন্য। নিজের জীবন বাঁচাবার জন্য, পেট ভরাবার জন্য এই জাহাজের নাবিক হিসেবে সুদীপ্তকে এই পাখির মাংস খেতে হয়েছে ঠিকই, কিন্তু অকারণে এই নিরীহ বোকা পাখিগুলোকে হত্যা করা পছন্দ হলো না সুদীপ্তর। যে লোকটা গুলি ছুঁড়ছিল তার পাশেই দাঁড়িয়েছিল সে। তাকে নিরস্ত করার জন্য সুদীপ্ত তার পিস্তল ধরা হাতের কনুইটা চেপে ধরল। লক্ষ্যভ্রষ্ট হলো তার একটা গুলি, ছেদ পড়ল তার পৈশাচিক আনন্দে। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠল লোকটা। সুদীপ্তর দিকে ফিরে সে চিৎকার করে বলে উঠল, এই কালো নাবিক, কোন সাহসে তুই আমায় বাধা দিলি? হ্যাঁ, কোন সাহস? কালো নাবিক কথাটা শুনে যাত্রাভিমানে ঘা লাগলো সুদীপ্তর। সেও ক্ষিপ্ত হয়ে বলল, এই বেশ করেছি, বাধা দিয়েছি, অকারণে পাখিগুলোকে মারবার দরকার কি? কালো চামড়ার একজন নাবিকের মুখে এমন জবাব প্রত্যাশা করেনি সেই শ্বেতাঙ্গ বন্দুকবাজ। সুদীপ্তর কথা শুনে তাকে আর দ্বিতীয়বার কোনো কথা বলার সুযোগ না দিয়ে এরপর সে এক হাত দিয়ে তার গলা চেপে ধরে অন্য হাতে পিস্তল বুকে চেপে ধরল। সুদীপ্ত ভয় পাওয়ার পাত্র নয়। সেও ক্ষিপ্র হাতে লোকটার পিস্তল ধরা হাতটা মুচড়ে ধরতেই অস্ত্রটা খসে পড়ল তার হাত থেকে। সান্তিয়াগো আর তার অন্য সঙ্গীরা তাদের দুজনকে না থামিয়ে লড়াইটা যেন উপভোগ করার চেষ্টা করল। ঝটাপটি শুরু হলো শ্বেতাঙ্গ আর তাদের চোখে কালো নাবিকের মধ্যে। মুখ দিয়ে বেরিয়ে আসতে লাগলো নানান রকম শব্দ। সুদীপ্ত কাঁধ চেপে ধরে তাকে মাটিতে পেড়ে ফেলার চেষ্টা করলো লোকটা। আর এরপরেই চলন্ত গাড়ির মধ্যে ঘুম ভেঙে গেল তার। সে দেখল হেরম্যান তার কাঁধ ধরে ঝাঁকুনি দিচ্ছেন। সুদীপ্ত চোখ মেলতেই তিনি জানতে চাইলেন, কোনো দুঃস্বপ্ন দেখছিলেন নাকি? মুখ থেকে নানা রকম শব্দ করছিলে কেন? হেরম্যান দুদিন আগেই এসে হাজির হয়েছেন আফ্রিকা মহাদেশের অন্তর্গত ছবির মতো সুন্দর শান্ত দ্বীপ মরিশাসে। আর সুদীপ কলকাতা, মুম্বাই, রিয়াদ হয়ে লম্বা পথ পাড়ি দিয়ে এই জায়গায় হোটেলে এসে উপস্থিত হয়েছে শেষ রাতে। তার উপর আবার সকাল হতে না হতেই গাড়িতে উঠে গন্তব্যের দিকে রওনা হওয়া। গাড়িতে ওঠার পর এই দ্বীপের ইতিহাস শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল সুদীপ্ত। ঘুম ভেঙে হেরম্যানের কথা শুনে ঈষৎ লজ্জিতভাবে সে জবাব দিল, আপনি বলেছিলেন যে পর্তুগিজ নাবিকরা এই দ্বীপে আসে ডোডো পাখিদের শেষ করতে। তেমনই একটা স্বপ্ন দেখছিলাম। আমি সান্তিয়াগো নামে একটি পর্তুগিজ ক্যাপ্টেনের জাহাজে চেপে এই দেশে এসে উপস্থিত হয়েছি। সেই জাহাজের একজন নাবিক অকারণেই ডোডো পাখি মারছিল। আমি বাধা দিতেই মারপিট শুরু হলো তার সঙ্গে। আর তারপর এই কথা বলে সুদীপ্ত গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো। মসৃণ পিচের রাস্তা ধরে এগিয়ে চলেছে হেরম্যানের ভাড়া করা গাড়িটা। রাস্তার একপাশে সমুদ্রের সোনালি বালুতট আর অন্য পাশে দিগন্ত বিস্তৃত আখ বা পাটের ক্ষেত। এই দুটি এই দেশের প্রধান ফসল। তার কথা শুনে হেরম্যান হেসে বললেন, ওই সান্তিয়াগো নামটা আমি তোমাকে কিছুক্ষণ আগে বলেছি। তবে যে পর্তুগিজের কাছে আমরা যাচ্ছি তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। অন্তত মরিশাসের সরকারি মিউজিয়ামের কিউরেটর আমাকে সে কথাই বলেছেন। সুদীপ্ত জানতে চাইল, সে লোকের সাথে আমরা সাক্ষাৎ করতে যাচ্ছি কেন?
ভদ্রলোকের বাড়িতেও একটা ব্যক্তিগত সংগ্রহশালা আছে, সেখানে ডোডো পাখি দেখতে পাবে তুমি। অবশ্যই তা মৃত, তবে ডোডো পাখি তো মৃত হলেও তা দেখা সৌভাগ্যের ব্যাপার। আর তার থেকে জানতে হবে ব্রিটিশ জীববিজ্ঞানী মর্গ্যানের ব্যাপারটা ঠিক কি ঘটেছিল। হঠাৎই তিনি এখানে এসে নিখোঁজ হলেন কিভাবে? যদিও কিউরেটরের মুখ থেকে আমি ব্যাপারটা সম্পর্কে শুনেছি, তবুও তার মুখ থেকে ব্যাপারটা আরেকবার শুনে নিতে চাই। দেশের রাজধানী পোর্ট লুইস থেকে সমুদ্রের তীর বরাবর দক্ষিণ দিকে 1 ঘন্টা চলার পর অবশেষে তারা তাদের গন্তব্যে পৌঁছে গেল। বেশ খানিকটা দূর থেকে তাদের চোখে পড়ল বিশালাকৃতির একটা বাংলো ধরনের বাড়ি। গাড়ি গিয়ে থামল ঢালু ছাদওয়ালা দোতলা সেই বাড়িটার সামনে। বাড়ির সামনে রাস্তা পেরোলেই এক চিলতে বেলাভূমি, আর তারপরেই গভীর নীল সমুদ্র। তবে ভারত মহাসাগর এখানে নম্র, শান্ত, ছোট্ট মেয়ের মতো। সমুদ্রেতে ঢেউ প্রায় নেই বললেই চলে। জল এসে শান্তভাবে ছুঁয়ে যাচ্ছে নির্জন বেলাভূমি। সুদীপ্তদের চোখে পড়ল তীর থেকে কিছুটা তফাতে একটা ছোট লঞ্চের মতো জলযান দাঁড়িয়ে আছে। একলাই দাঁড়িয়ে আছে নিস্তব্ধ বাড়িটা। তার চারপাশে কোনো ঘরবাড়ি নেই। এই জায়গাটা ঠিক এমনই, ঘরবাড়িগুলো একে অন্যের থেকে দূরে। বেলাভূমি সংলগ্ন বাড়ির বাসিন্দারা সম্ভবত নির্জনতাই পছন্দ করে। আর এই দেশের এই নির্জন শান্ত ছবির মতো পরিবেশ, সমুদ্রতটই দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। বাড়িটার সদর দরজার গায়ে একটা নেম প্লেটে লেখা আছে সিলভিয়র রড্রিগেজ। শুধু ঘরবাড়ি নয়, বাংলো ধরনের বাড়িটার চারপাশে কোনো লোকজন বা সিকিউরিটি গার্ডও চোখে পড়ল না সুদীপ্তদের। বাড়িটার গা থেকে শুরু হয়েছে দিগন্ত বিস্তৃত আখের ক্ষেত। গাড়ি থেকে নেমে মোরাম বিছানো পথ ধরে কয়েক পা এগিয়ে বাড়িটার সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালো তারা। হেরম্যান চাপা স্বরে সুদীপ্তকে বললেন, বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে ভদ্রলোক যথেষ্ট বিত্তশালী। এখন দেখা যাক ওনার ব্যবহার কেমন। এই কথা বলে কলিং বেলে হাত ছোঁয়ালেন হেরম্যান। বার কয়েক বেল বাজাবার পর ভারী কাঠের দরজাটা খুলে বাইরে বেরোলেন একজন শ্বেতাঙ্গ মাঝবয়সী ভদ্রলোক। চোখে চশমা, বেশ শান্ত ধীর স্থির চেহারা। হেরম্যান আর সুদীপ্তকে দেখে তার ঠোঁটের কোণে সৌজন্যের হাসি ফুটে উঠল। হেরম্যান তাকে কিছু বলার আগেই ভদ্রলোক বললেন, আমি রড্রিগেজ, মরিশাস মিউজিয়ামের কিউরেটর আপনারা আসবে বলে আমাকে জানিয়েছে। রড্রিগেজের কথা শুনে হেরম্যান তার দিকে করমর্দনের হাত বাড়িয়ে দিয়ে বললেন, আমি হলাম হারম্যান, আর আমার সঙ্গীর নাম সুদীপ্ত। হেরম্যানের সঙ্গে করমর্দনের পর পর্তুগিজ ব্যবসায়ী সুদীপ্তর সঙ্গে করমর্দন করার সময় হেসে বললেন, আপনি ভারতীয়? এদেশের অর্ধেক লোকই তো ভারতীয় আর হিন্দু ধর্মাবলম্বী। সুদীপ্ত বলল, আমাদের দেশেও তো একসময় আপনাদের পূর্বপুরুষদের বেশ কয়েক জায়গায় উপনিবেশ ছিল। সুদীপ্তর কথা শুনে মৃদু হাসলেন ভদ্রলোক। তারপর ইঙ্গিতে তাদেরকে তার বাড়ির ভেতর প্রবেশ করতে বললেন। পর্তুগিজ আখ ব্যবসায়ী রড্রিগেজের বাড়ির ভেতর প্রবেশ করল তারা। বাড়ির ভেতর আভিজাত্যের ছাপ সর্বত্র। দামি কাঠের আসবাব, দামি পর্দা। তবে ওই পর্দাগুলোর জন্য বাড়ির ভেতর ঘরগুলোতে আলো কিছুটা কম ঢুকছে। ভদ্রলোক বললেন, আগে আপনাদের আমার ছোট্ট মিউজিয়ামটা দেখিয়ে আনি, তারপর না হয় বসে কথা বলা যাবে। বেশ কয়েকটা ঘর অতিক্রম করে একটা বারান্দার শেষ প্রান্তে গিয়ে উপস্থিত হলো সুদীপ্তরা। সেই জায়গা থেকে দোতলায় যাওয়ার সিঁড়ি উঠে গেছে, আর তার গায়েই একটা ঘরের বন্ধ দরজার সামনে তাদের নিয়ে উপস্থিত হলেন রড্রিগেজ। ঘরের বাইরে দরজার পাশে লেখা আছে রড্রিগেজ সংগ্রহশালা। দরজা ঠেলে ঘরের ভেতর প্রবেশ করলেন তিনি, সঙ্গে সুদীপ্ত, হেরম্যান। সেই ঘর থেকে অন্য ঘরে যাওয়ার ব্যবস্থা আছে। ঘরে ঢুকতে ঢুকতে রড্রিগেজ বললেন, মাত্র 3টে ঘর নিয়ে আমার সংগ্রহশালা। আগ্রহী পর্যটক বা গবেষকরা মাঝে মধ্যে এসে দেখে যান আমার এই সংগ্রহশালা, এই যেমন আপনারা এসেছেন। প্রথম ঘরটার কেন্দ্রস্থলে একটা টেবিলের ওপর রাখা আছে প্রাচীনকালের পালতোলা জাহাজের বেশ বড় একটা মডেল।
আর ঘরের চারপাশে কাঁচের বাক্সে রয়েছে প্রাচীন মানচিত্র, নৌ অভিযানের চার্ট ইত্যাদি। সে ঘরটা দেখাবার সময় রড্রিগেজ বললেন, আমার মিউজিয়ামে যা দেখবেন তার মধ্যে অধিকাংশ জিনিসই আমি পর্তুগাল থেকেই এনেছি। সামান্য কয়েকটা জিনিস সংগ্রহ করেছি এইখান থেকে। প্রথম ঘরটা দেখার পর দ্বিতীয় ঘরে প্রবেশ করল সুদীপ্তরা। সেই ঘরের মাঝখানে রাখা আছে বিশালাকৃতি একটা কচ্ছপের খোল। এছাড়া ঘরের দেওয়াল থেকে ঝুলছে বেশ কয়েকটা প্রাচীন তলোয়ার আর এই দ্বীপের নানান ছবি। কচ্ছপের খোলটা দেখিয়ে হেরম্যান সুদীপ্তকে বললেন, একসময় গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের মতো এখানেও দানবাকৃতির কচ্ছপ পাওয়া যেত। রড্রিগেজ বললেন, এখনো বেশ কয়েকটা জীবিত আছে এই দ্বীপে। এইটা তেমনই একটা কচ্ছপের খোল। এইটা অবশ্য এইখান থেকেই সংগ্রহ করা। সেই ঘরের জিনিসগুলো দেখানোর পর রড্রিগেজ প্রবেশ করলেন তার ছোট্ট মিউজিয়ামের তৃতীয় অর্থাৎ শেষ ঘরটাতে। এই ঘরের আকৃতি অন্য ঘরগুলোর তুলনায় একটু বড়। অন্য ঘর দুটোর মতোই এই ঘরেও বাতি জ্বলছে। দেওয়াল জুড়ে টাঙানো রয়েছে ডোডো পাখির নানা ধরনের ছবি। হেরম্যানের মুখ থেকে সুদীপ্ত জেনেছে যে ডোডো পাখির কোনো ফটোগ্রাফ নেই, কারণ তা থাকা সম্ভবও নয়। 500 বছর আগে যখন মানুষের লোভ আর হিংস্রতার কারণে পৃথিবীর বুক থেকে এই পাখির অবলুপ্তি ঘটে, তখন ক্যামেরার আবিষ্কার অসম্ভব রকম কল্পনা মাত্র। এই পাখির যেসব ছবি দেখা যায় তা সবই প্রাচীন চিত্রকরদের হাতে আঁকা অথবা পরবর্তীকালের অবলুপ্ত ওই পাখির দেহাবশেষ দেখে আঁকা ছবি। ঘরের একপাশে বেশ নিরাপদে স্ট্যান্ডের ওপর বেশ কয়েকটা কাঁচের বাক্স রাখা। গৃহকর্তা তাদের এনে দাঁড় করালেন সেই বাক্সগুলোর সামনে। একটা বাক্সের মধ্যে রাখা আছে স্টাফ বা ট্যাক্সোডামি করা প্রমাণ আকারের একটা মৃত ডোডো পাখি, যদিও তার কৃত্রিম চোখ দুটো যেন অসীম কৌতূহল নিয়ে বাক্সের ভেতর থেকে চেয়ে আছে সুদীপ্তর দিকে। তবে জিনিসটা যে অনেক প্রাচীন তা দেখেই বোঝা যাচ্ছে। পাখিটার শরীরের বেশ কয়েকটা জায়গা থেকে পালক খসে গায়ের চামড়া বেরিয়ে পড়েছে। হেরম্যান আর সুদীপ্ত বেশ কিছুক্ষণ পাখিটার দিকে আগ্রহ ভরে চেয়ে থাকার পর সুদীপ্তকে বললেন, এখানকার সরকারি মিউজিয়ামেও এমনই একটা পাখির দেহ আছে। সুযোগ পেলে তোমাকে দেখিয়ে আনবো। এই কথা বলার পর অন্য বাক্স দুটোর দিকে তাকালো তারা। তার একটার মধ্যে রয়েছে একটা পাখির কঙ্কালের কিছু টুকরো আর পালক, আর আরেকটা বাক্সের মধ্যে একটা রূপোর পাত্রের মধ্যে রাখা বেশ কয়েকটা ডিম, ডোডো পাখির ডিম। বিস্ময় ভরে সেই জিনিসগুলো দেখে হেরম্যান জানতে চাইলেন, এসব অমূল্য জিনিস আপনি পান কোথা থেকে, কিভাবে সংগ্রহ করলেন? রড্রিগেজ স্মিত হেসে জবাব দিলেন, লিসবনের এক নাবিকের কাছ থেকে। বংশ পরম্পরায় তারা নাবিক। তার বাড়িতে এই জিনিসগুলো বহু বছর ধরে বংশ পরম্পরায় ছিল। তাদের কাছে এই জিনিসগুলো ঠিক কিভাবে এসেছিল তা অবশ্য সে বলতে পারেনি। হয়তো তার কোনো পূর্বপুরুষ এ দেশ থেকে এই জিনিসগুলো পর্তুগালে নিয়ে গিয়েছিল, অথবা অন্য কোনো সূত্রে পেয়েছিল। আমার দেশের লোকেদের অর্থাৎ পর্তুগালের লোকেদের অভ্যাস ছিল নতুন কোনো দেশে গেলে সেখানকার নতুন কোনো প্রাণী জীবিত অথবা মৃত নিয়ে গিয়ে দেশের লোকেদের দেখানো। এইভাবেই নিশ্চয়ই ডোডোর দেহাবশেষ আর ডিমগুলো পৌঁছেছিল পর্তুগালে। এই কথা বলার পর তিনি বললেন, চলুন এবার ড্রয়িং রুমে বসে কথা বলা যাক। রড্রিগেজের মিউজিয়াম ছেড়ে এবার তার বসার ঘরের সোফায় এসে বসল তিনজন। ঘরের জানলার পর্দাটা সরানো, তা দিয়ে বাইরের বেলাভূমি আর সমুদ্র দেখা যাচ্ছে। হেরম্যান তার উদ্দেশ্যে বললেন, আপনার সংগ্রহশালাটা ছোট হতে পারে, কিন্তু যে জিনিসগুলো রাখা আছে তা অমূল্য। পৃথিবীতে মাত্র কয়েকটা মিউজিয়ামে ডোডো পাখির কঙ্কাল ডিম রাখা আছে। কথাটা শুনে রড্রিগেজ বাইরের সমুদ্রের দিকে তাকিয়ে বললেন, এই ক্ষুদ্র সংগ্রহশালাকে প্রাচীন পর্তুগিজদের পাপস্খলনের একটা প্রচেষ্টা বলতে পারে। তারাই তো এই নিরীহ প্রাণীটাকে পৃথিবীর বুক থেকে মুছে দিয়েছিল। এই ব্যাপারটাকে তো আর অস্বীকার করা যায় না। তাই যে দেশের জিনিস আবার সেই দেশেই ফিরিয়ে এনেছি। এইগুলো দেখে যাতে মানুষ এদেশের থেকে বিলুপ্ত হয়ে যাওয়া পাখি সম্পর্কে জানতে পারে, প্রয়োজনে কেউ প্রাণীটার দেহাবশেষ নিয়ে গবেষণা করতে পারে, সেই জন্যই।
সচরাচর কোনো মানুষ তার জাতির কৃতকর্মের দায় বহন করেন না। তাই ভদ্রলোকের কথা শুনে তার প্রতি শ্রদ্ধা জেগে উঠল সুদীপ্ত আর হেরম্যানের। তবে এই সুযোগে হেরম্যান প্রসঙ্গটা উত্থাপন করে ফেললেন। আচ্ছা, ব্রিটিশ বিজ্ঞানী মর্গান আপনার এখানে ডোডো পাখি সংক্রান্ত গবেষণার কাজে এসেছিলেন, তাই না? প্রশ্নটা শুনেই সমুদ্রের দিক থেকে চোখ সরিয়ে হেরম্যানের দিকে তাকিয়ে রড্রিগেজ প্রথমে এই প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন। আচ্ছা, এই ক্রিপ্টোজুওলজি ব্যাপারটা কি বলুন তো? শব্দটার অর্থ আমার জানা নেই। কিউরেটর বলেছিল আপনি নাকি ক্রিপ্টোজুওলজিস্ট। রড্রিগেজের প্রশ্নের জবাবে হেরম্যান হেসে ফেললেন, বললেন, ক্রিপ্টোজুওলজিকে বিজ্ঞানের একটা শাখা বলতে পারেন। গল্পকথার প্রাণী বা পৃথিবী থেকে হারিয়ে যাওয়া প্রাণীদের যারা খুঁজে বেড়ায় তাদের বলে ক্রিপ্টোজুওলজিস্ট। হেরম্যানের কথা শুনে রড্রিগেজের মুখমণ্ডল দেখে সুদীপ্ত বুঝতে পারল ভদ্রলোক এই সম্পর্কে সম্ভবত সত্যিই প্রথম শুনলেন। মৃদু বিস্ময়ের ভাব ফুটে উঠল তার হাস্যময় মুখে। এরপর তিনি হেরম্যানের প্রথম প্রশ্নের জবাবে মৃদু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, তিনি যে কারণেই হোক এখানে আসতেন বা এসেছিলেন। আমার এই বাড়িতেই আমি তাকে আশ্রয় দিয়েছিলাম কিউরেটর নটরাজনের অনুরোধে। আর তারপর কথা শেষ করলেন না ভদ্রলোক। তার মুখে একটা যন্ত্রণার ভাব ফুটে উঠল। কয়েক মুহূর্ত নিস্তব্ধভাবে কেটে গেল। তারপর রড্রিগেজ প্রশ্ন করলেন, আপনারা কি মর্গানকে চিনতেন? সাক্ষাতে চিনতাম না, তবে তার লেখা বেশ কিছু প্রবন্ধ আমি পড়েছি। বেশ বড় প্রাণীবিজ্ঞান গবেষক ছিলেন তিনি। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে বিশেষ দক্ষতা ছিল তাঁর। ভদ্রলোকের আকস্মিক অন্তর্ধানের ব্যাপারটা আমি জেনেছি সংবাদ মাধ্যম থেকেই। তার কাজের প্রতি আগ্রহ ছিল আমার, তাই আপনাকে প্রশ্নটা করলাম। হেরম্যানের কথা শুনে পর্তুগিজ আখ ব্যবসায়ী হতাশভাবে বললেন, আমার ধারণা সে খুনই হয়েছে। আমি তো সে বাড়ি না ফেরাতে পুলিশের কাছে গিয়ে সাহায্য চাই। তারপর মর্গানের রক্তমাখা বর্ষাতির হাতা উদ্ধার হয় ওই পার্ক থেকে। জানেন নিশ্চয়ই এদেশ বেঁচে আছে ট্যুরিজমের উপরই ভিত্তি করে। প্রচুর পর্যটক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এখানে। আর তাদেরই মনোরঞ্জনের জন্য বেশ কয়েকটা অদ্ভুত পার্কও গড়ে উঠেছে এখানে, যেখানে পর্যটকদের রোমাঞ্চের ব্যবস্থা করা হয় ওই বাঘ, সিংহ, চিতা, হায়না ইত্যাদি হিংস্র প্রাণীর সান্নিধ্য দিয়ে। আমার বাড়ি থেকে একটু এগোলেই তেমন একটা পার্ক হয়েছে আজ কয়েক বছর আগে। ওখানেই মর্গানের জামাটা পাওয়া যায়, পার্কের মধ্যেই একটা ছোট জঙ্গলের ভেতর। মর্গান জীববিজ্ঞানী হওয়াতে শুধু ডোডো পাখি নয়, সব পশু পাখির উপরই তার আগ্রহ ছিল। ওখানে নানান ধরনের জানোয়ার আছে, সেসবের আকর্ষণেই তিনি ওখানে যেতেন। আমি কয়েকবার ওকে ওখানে যেতে বারণ করেছিলাম, কিন্তু তিনি ব্যাপারটাতে বিশেষ কান দেননি। বারণ করতেন কেন? ওখানে হিংস্র জন্তু জানোয়ার আছে বলে? রড্রিগেজ একটু চুপ করে থেকে বললেন, দেখুন, আমি সাধারণত অন্য লোকের নামে সমালোচনা করাটা পছন্দ করি না। তবে এক্ষেত্রে বলি, হিংস্র পশুদের সংস্পর্শে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তো আছেই, কিন্তু এক্ষেত্রে আরও একটা ব্যাপার আছে। ফিয়ার অ্যান্ড জয়, অর্থাৎ ভয় পাও এবং আনন্দ দাও নামের ওই পার্কের মালিক হলেন একজন ফরাসি, নাম ফ্রাসোয়া মার্তা। একসময় বিভিন্ন ইউরোপীয় জাতির মতো ফরাসিরাও এই দ্বীপ শাসন করেছে। তাদেরই বংশধরদের মধ্যে এখনো কিছু মানুষ এখানে আজও বসবাস করে। তাদের মধ্যে কিছু মানুষ আজও নিজেদেরকে এই দ্বীপের প্রভু বলেই মনে করেন। বিশেষত মনে করেন যে কালো চামড়ার মানুষ মানেই তাদের আজ্ঞাবহ ভৃত্য। এই লোকটা ছিল তেমন প্রকৃতিরই। লোকটার ব্যবহারও বেশ রুক্ষ। সব থেকে বড় কথা, পুলিশের সন্দেহ লোকটা কোনো অসাধু কারবারের সাথে যুক্ত। বেশ কয়েকবার ফ্রাসোয়ার বাড়িতে সরকারি দপ্তর থেকে অভিযানও চালিয়েছে। তাই ওর ওখানে আমি মর্গানকে যেতে বারণ করতাম। হেরম্যান এরপর বললেন, ওর ল্যাবরেটরি তো এই বাড়িতেই ছিল, তাই না? কিছু যদি মনে না করেন তবে সেটা আমি একবার দেখতে পারি। এটাকে আমার নিছক একটা কৌতূহল বলতে পারেন। এটা দেখাতে আমার কোনো আপত্তি ছিল না, তবে বর্তমানে ল্যাবরেটরি বলে আর কিছুই নেই। জিনিসপত্র সরিয়ে আমি ঘরটা খালি করে দিয়েছি। তবে ও ঘরে থাকা একটা জিনিস হয়তো সম্ভবত আপনাদের দেখাতে পারবো যখন আমরা বাড়ির বাইরে বেরোব। এই কথা বলার পর একটু থেমে রড্রিগেজ বললেন,
আসলে আমি বাড়িটা বিক্রি করে দিতেই চলেছি, অন্য ঘরগুলো খালি করে দেব। বহুকাল এদেশে রইলাম, এবার দেশে ফিরব। হয়তোবা 2-4 দিনের মধ্যেই বাড়িটা ছেড়েও দেব। পোর্ট লুইয়ে কদিন থেকে তারপর দেশে ফেরার প্লেন ধরব। তবে ডোডো পাখির দেহাবশেষ আমি এখানকার মিউজিয়ামকেই দান করে যাব। এখানকার মানুষ যাতে জিনিসটাকে দেখতে পায়, গবেষকদের কাজে লাগে, সেই জন্য। আমরা এবারে উঠব। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমরা কয়েকদিন এখানে থাকবো। আশা করি আপনার এখানে এলে সাক্ষাৎ লাভে বঞ্চিত হব না। রড্রিগেজ একটু হেসে বললেন, আমি যদি বাড়িতে থাকি তবে নিশ্চয়ই দেখা হবে। আপনাদের পরিচয় জেনে আমার মনেও কিন্তু আপনাদের সম্পর্কে একটা কৌতূহল হচ্ছে। কি কৌতূহল? এখানকার অনেক মানুষেরই বিশ্বাস যে এখানকার জঙ্গলে নাকি এখনো সাদা ডোডো পাখির দেখা মেলে। আপনি কি তেমন কিছুরই সন্ধানে এসেছেন? তেমন কিছুর যদি খোঁজ মিলে যায় তবে মন্দ কি? সবাই এবার উঠে দাঁড়ালো। কয়েকটা ঘর অতিক্রম করে বাড়ির বাইরে বেরিয়ে এলো সুদীপ্তরা। বাড়ির বাইরে বেরিয়ে রড্রিগেজ বাড়িটার মাথার দিকে তাকালেন। তারপর ছাদের দিকে কি এক জায়গাতে আঙুল দেখিয়ে বললেন, ওরা ল্যাবরেটরিতে একটা খাঁচার মধ্যে ছিল, তুলে দিয়েছিলাম, কিন্তু এখানেই রয়ে গেছে। সুদীপ্তরা দেখতে পেল বাড়িটার ছাদের এক জায়গাতে বেশ কয়েকটা পায়রা বসে আছে। কালো রঙের বেশ বড় আকৃতির পায়রা। তাদের কাঁধের কাছে, ডানার কাছে সবুজাভ পালক সূর্যের আলোতে চিকচিক করছে। উজ্জ্বল ফ্লুরোসেন্ট সবুজ রঙের পালক। সার বেঁধে নিশ্চুপভাবে বসে আছে তারা, চেয়ে আছে সমুদ্রের দিকে। সূর্যালোকে বসে থাকলেও কেমন যেন বিষণ্ণ লাগছে তাদের। হেরম্যান তাদের দিকে তাকিয়ে মন্তব্য করলেন, সম্ভবত নিকোবর পায়রা। এই কথা বলে তিনি ক্যামেরা বের করে কয়েকটা ছবি তুললেন পায়রাগুলোর। রড্রিগেজের কাছ থেকে বিদায় নিয়ে এরপর হেরম্যান আর সুদীপ্ত গাড়িতে উঠে ফেরার জন্য রওনা হয়ে গেলেন। গাড়িতে উঠে ল্যাপটপ খুলে বসলেন হেরম্যান। কিছুক্ষণ পর তিনি বললেন, হ্যাঁ, ওই পায়রাগুলো নিকোবর পায়রা, যাদেরকে অবলুপ্ত হয়ে যাওয়া ডোডো পাখির জীবন্ত নিকটাত্মীয় বলে মনে করা হয়। এখন প্রশ্ন হলো, মর্গান ওদের নিয়ে কি পরীক্ষা করছিলেন? ওই ফিয়ার অ্যান্ড জয় নামের পার্কটার 2টো এন্ট্রি টিকিট কেটে ফেললাম। আমরা কাল সেখানে যাব। এদিন হোটেলে ফেরার পর বিকেল আর সন্ধেটা পোর্ট লুইসের মনোরম সি বিচের সৌন্দর্য উপভোগ করেই কাটিয়ে দিল সুদীপ্ত আর হেরম্যান। পরদিন সকাল 9টা নাগাদ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেল সুদীপ্তরা। আগের দিনের চেনা রাস্তা, তার একপাশে নির্মল সমুদ্র তট, অন্যদিকে দিগন্ত বিস্তৃত আখ বা পাটের ক্ষেত। যে পথে যেতে যেতে হেরম্যান বললেন, ওই অ্যামিউজমেন্ট পার্কে অনেক রকম রোমাঞ্চকর ব্যাপার আছে, যেমন হিংস্র প্রাণীদের গায়ে হাত দিয়ে ছবি তোলা, তাদের খাওয়ানো, তাদের সঙ্গে হাঁটা ইত্যাদি। আফ্রিকা মহাদেশে অবস্থিত হলেও মরিশাস দ্বীপে কিন্তু কোনো হিংস্র জীবজন্তু পাওয়া যায় না, যে কারণে এই দ্বীপে মানুষ আসার আগে পর্যন্ত ডোডো পাখিরা নিশ্চিন্তে বেঁচে ছিল। পরবর্তীকালে অবশ্য মানুষের সঙ্গে আসা কুকুর বেড়ালরাও ডোডো পাখির ধ্বংসের কারণ হয়ে ওঠে। আচ্ছা, আমরা ঠিক কী কারণে এখানে এসেছি বলুন তো? ডোডো পাখির খোঁজে নাকি ওই ব্রিটিশ জীবন বিজ্ঞানী সন্ধানে? দেখা যাক, হয়তোবা দুটোরই খোঁজে। এই কথা বলে চলন্ত গাড়ি থেকে সমুদ্রের দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলেন তিনি। সূর্যস্নাত সমুদ্র তীর বেয়ে এগিয়ে চলল গাড়ি। রড্রিগেজের বাড়ির পথ বেয়েই পার্কটাতে যেতে হয়। একসময় সে বাড়ির কাছে পৌঁছে গেল তারা। বাড়িটা একই রকম নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে, কেউ কোথাও নেই। তবে ছাদের কার্নিশে বসে থাকা নিকোবর পায়রাগুলোকে দেখতে পেল তারা। কিছুটা স্বগতোক্তি স্বরে হেরম্যান বলল, ওই পায়রাগুলোকে দেখার পর আমার মনে একটা সন্দেহ উঁকি দিচ্ছে। কি সন্দেহ? সুদীপ্তর এই প্রশ্নের কোনো জবাব দিলেন না হেরম্যান। যেন প্রশ্নটা তিনি শুনতেই পেলেন না। কয়েক মিনিটের মধ্যেই রাস্তার ওপর একটা তোরণ দেখা গেল। তার মাথায় লেখা, ওয়েলকাম টু ফিয়ার অ্যান্ড জয় নেচার পার্ক।
রড্রিগেজের বাড়ি থেকে পায়ে হেঁটে গেলে পার্কের দূরত্ব 10 মিনিটের মতো হবে। পার্কের গেটের কাছে পৌঁছে গেল সুদীপ্তরা। বাইরে থেকে বোঝা যাচ্ছে বেশ কয়েক একর জায়গা নিয়ে গড়ে উঠেছে এই পার্ক। ইতিমধ্যে ট্যুরিস্টদের গাড়ি ভিড় জমাতে শুরু করেছে পার্কের বাইরে। গাড়ি থেকে নামার পর হেরম্যান বললেন, পার্কটা দেখার পর পার্কের কর্ণধার ফ্রাঁসোয়ার সঙ্গে একবার দেখা করার চেষ্টা করতে হবে। সুদীপ্ত জানতে চাইল, আচ্ছা, ওর কাছে কি বলে নিজেদের পরিচয় দেবেন? সঠিক পরিচয়ই দেব, তবে ছোট্ট একটা মিথ্যার আশ্রয় নিতে হবে আমাকে। বলবো মর্গানের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। পার্কের ভেতর প্রবেশ করতেই সুদীপ্তরা দেখল একটা কাউন্টারের মাথার ওপর লেখা, নিজস্ব ক্যামেরাতে ছবি তোলা নিষেধ। আপনার ক্যামেরা আর মোবাইল ফোন এখানে জমা দিন। শর্ত পালন করে সেখানে ক্যামেরা আর মোবাইল ফোন জমা দেওয়ার সময় সুদীপ্ত কাউন্টারে বসা মহিলা কর্মীকে প্রশ্ন করল, এখানে ক্যামেরা নিষিদ্ধ কেন? ক্যামেরা না থাকলে এত সুন্দর জায়গার ছবি তুলব কিভাবে? পার্ক কর্মীর কথা শোনার পর, হিংস্র প্রাণীদের সঙ্গে ছবি তুলতে গিয়ে অসাবধানতাবশত কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্যই এই ব্যবস্থা। তবে ছবি আপনি তুলতেই পারেন আমাদের নিজস্ব ক্যামেরাম্যানের সাহায্যে। তার জন্য আপনাকে আলাদা টাকা দিতে হবে। সামনে এগুলোই ছবি তোলার কাউন্টার দেখতে পাবেন। কাউন্টার ছেড়ে সামনে পা বাড়িয়ে হেরম্যান চাপা স্বরে বললেন, এদের এই নিয়মের পিছনে দুটো অন্য উদ্দেশ্য আছে বলে মনে হয়। প্রথমত, ট্যুরিস্টের থেকে ছবি তুলে বাড়তি পয়সা হাতিয়ে নেওয়া, আর দ্বিতীয় ব্যাপারটা হলো পার্কে কোনো দুর্ঘটনা যদি কারোর চোখের সামনে ঘটে, তবে সে যেন তার ছবি না তুলতে পারে, তার ব্যবস্থা করা। সোজা কথায় বললে দুর্ঘটনার সাক্ষ্য প্রমাণ লোপাটের ব্যবস্থা করা। ইতিমধ্যে বেশ কিছু পর্যটক ঢুকে পড়েছে পার্কে। সামনে টিকিট কাউন্টারগুলোতে টিকিট কাটছে তারা। আলাদা আলাদা আনন্দ উত্তেজনার স্বাদ নিতে আলাদা আলাদা টিকিট কাটতে হবে। এই সবের মধ্যে আছে সিংহের সঙ্গে হাঁটা, চিতার খাঁচাতে প্রবেশ করা, হিংস্র পশুর বাচ্চাদের কোলে নিয়ে ফিরিং বোতলে দুধ খাওয়ানো ইত্যাদি রোমাঞ্চকর ব্যাপার। সব কিছু দেখতে দেখতে এগিয়ে চলল তারা। এক জায়গাতে এসে বিরাট একটা ঘেরা জায়গাতে তাদের চোখে পড়ল একজন পর্যটককে সেই এনক্লোজারের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। একটা চিতার সঙ্গে লোকটার ছবি তোলাচ্ছে পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। খাঁকি রঙের পোশাক তাদের, কোমরে গোঁজা ওয়াকি টকি। এরাই জন্তুদের দেখাশোনা করে। আরও বেশ কয়েকটা চিতা ঘুরে বেড়াচ্ছে সেই এনক্লোজারের মধ্যে। যতই তারা তাদের কিপারের নিয়ন্ত্রণে থাকুক না কেন, অপরিচিত বহিরাগত কেউ তাদের খাঁচায় প্রবেশ করলে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। তবুও রোমাঞ্চের সন্ধানে খাঁচার ভেতর প্রবেশ করে মানুষ। এরপর এক জায়গাতে তারা দেখতে পেল একটা খাঁচার মধ্যে একটা কৃত্রিম গুহার সামনে বেশ কয়েকটা হায়না বসে আছে। আফ্রিকার প্রাণীদের মধ্যে এরা সব থেকে হিংস্র প্রকৃতির হয়। দলবদ্ধ হয়ে এরা সিংহকেও আক্রমণ করতে ছাড়ে না। কিছুক্ষণ পর এক জায়গায় এক শ্বেতাঙ্গ পর্যটক ভদ্রমহিলা সিংহ শাবককে কোলে নিয়ে ফিডিং বোতলে দুধ খাওয়াচ্ছেন। হিংস্র বন্য প্রাণীদের সঙ্গে মানুষের মেলামেশার এমন নানান অদ্ভুত দৃশ্য দেখতে দেখতে এগোতে লাগলো সুদীপ্ত আর হেরম্যান। পার্কের এক জায়গাতে বেশ উঁচু একটা টাওয়ারের মতো জায়গাতে বেশ কয়েকজন পর্যটক উঠে কি যেন দেখছে দেখে সুদীপ্তরাও উঠে পড়ল সেখানে। কিছুটা তফাতে প্রায় একটা বড় মাঠের মতো উন্মুক্ত জায়গা, ফেন্সিং দিয়ে পার্কের অন্য অংশ থেকে আলাদা করা। সুদীপ্তরা দেখল তার ঠিক মাঝখানে একটা বড় বাক্সের মতো খাঁচা ঘিরে দাপাদাপি করছে বেশ কয়েকটা সিংহ। কেউ লোহার খাঁচার মধ্যে উঠে দাঁড়িয়েছে, আবার কেউ বা ক্রুদ্ধভাবে থাবা চালাচ্ছে সেই খাঁচাটা ভেঙে ভেতরে প্রবেশ করার জন্য। সেই জায়গা থেকে একজন মানুষের উত্তেজিত চিৎকার কানে এলো সুদীপ্তদের। এরপরেই তারা আসল ব্যাপারটা বুঝতে পারল। ওই খাঁচার ভেতরে মানুষ রাখা আছে, আর তাকেই টেনে বার করার চেষ্টা করছে সিংহগুলো। খাঁচার মধ্যে থেকে লোকটা উপভোগ করছে সেই রোমাঞ্চ। কিছুক্ষণ পরে এক দীর্ঘদেহী কৃষ্ণাঙ্গ আফ্রিকান এসে সরিয়ে নিয়ে গেল সিংহগুলোকে। তারপর একটা গাড়ি এসে চাকা লাগানো খাঁচাটাকেও বাইরের দিকে টেনে নিয়ে গেল। সুদীপ্ত ঘড়ির দিকে তাকিয়ে দেখল ইতিমধ্যে ঘণ্টাখানেক সময় কেটে গেছে। হেরম্যান বললেন, চলো
এবার সিংহগুলোর মালিকের খোঁজ করা যাক। একজন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করতে সে মিস্টার ফ্রাঁসোয়ার অফিসের অবস্থান জানিয়ে দিল তাদেরকে। কিছু সময়ের মধ্যেই সেই স্থানে উপস্থিত হলো তারা দুজন। পার্কের একদম শেষ প্রান্তে ছোট্ট একটা বাড়ি, সামনে কাঠের অনুচ্চ বেড়া দিয়ে ঘেরা। একটা বোর্ডে সেখানে লেখা আছে, ঘেরা জায়গা বা বাড়ির ভেতর ট্যুরিস্টদের প্রবেশ নিষেধ। সুদীপ্তরা খেয়াল করে দেখল একটু আগে যে উন্মুক্ত অঞ্চলে খাঁচাবন্দি মানুষকে সিংহ ধরার চেষ্টা করেছিল, তারই এক প্রান্তে পার্কের মালিকের অফিস। গেটের সামনে একজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল। হেরম্যান তার হাতে নিজের ভিজিটিং কার্ডটা দিয়ে বললেন তারা ফ্রাঁসোয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চান। কার্ডটা নিয়ে লোকটা চলে গেল বাড়ির ভেতর। ডাক এলো কিছু সময়ের মধ্যেই। কার্ড যার হাতে দেওয়া হয়েছিল সেই লোকটাই সুদীপ্তদের নিয়ে বাড়িটার মধ্যে প্রবেশ করে একটা ঘরের দরজা পর্যন্ত পৌঁছে দিল। সুদীপ্ত আর হেরম্যান ঘরে প্রবেশ করল। একটা সেক্রেটারিয়েট টেবিলের ওপাশে বসে আছেন মাঝবয়সী একজন লোক। ফর্সা রং, ঝাঁটার কাঠির মতো গোঁফ আর মাথার চুলের রং লালচে ধরনের, চোয়ালের গড়ন ছুঁচল। লোকটার পেছনের দেওয়ালটা কাঁচের, সেখান থেকে সেই মাঠটা দেখা যাচ্ছে যেখানে খাঁচাবন্দি মানুষের ওপর সিংহের দল ঝাঁপিয়ে পড়ে। দুজন ঘরে ঢুকতেই লোকটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তাদের দিকে। তারপর হেরম্যানের দিকে তাকিয়ে বললেন, আপনি হেরম্যান? আচ্ছা, এই ক্রিপ্টোজুলজিস্ট ব্যাপারটা কি? হেরম্যান জবাব দিলেন, আমরা ওই পশু পাখির ব্যাপারে অনুসন্ধান করি। কি অনুসন্ধান জানতে চাইলেন ফ্রাঁসোয়া। হেরম্যান মৃদু হেসে বললেন, আমাদের অনুসন্ধান একটু অন্য ধরনের। আমরা পৃথিবী থেকে হারিয়ে যাওয়া বা প্রাচীন গল্পগাথায় যেসব পশু পাখিদের কথা শোনা যায় তাদের সন্ধান করি। ফ্রাঁসোয়া নামের লোকটা হেরম্যানের জবাব শুনে মৃদু কর্কশ স্বরে বললেন, তার জন্য আমার এখানে কেন? আমি জ্যান্ত প্রাণী নিয়ে পার্ক চালাই, সিংহ, চিতা, এসব প্রাণী। ওসব খুঁজতে হলে মিউজিয়ামে যান। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই ঘরে প্রবেশ করল দুজন কালো চামড়ার আফ্রিকান। পরনে তাদের পার্কের ইউনিফর্ম। তাদের মধ্যে একটা লোক দানব আকৃতির। লোকটার চেহারার বিশেষত্ব হল তার এক গালের চামড়াতে অজস্র কাটাকুটির দাগ এবং সেদিকের কানের পাতাটা প্রায় নেই, যেন কোনো ভয়ঙ্কর দুর্ঘটনার স্মৃতিচিহ্ন বহন করছে সেই কৃষ্ণাঙ্গ ব্যক্তির মুখমণ্ডল। আরও একটা ব্যাপার, লোক দুজন ঘরে প্রবেশ করতেই একটা জান্তব গন্ধ এসে লাগলো তাদের নাকে। দানবাকৃতির লোকটা ফ্রাঁসোয়াকে বলল, সাপটাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এই কথার পর লোকটা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ফ্রাঁসোয়া তাকে হাতের ইশারায় থামিয়ে দিলেন। লোকটা এবার দেখতে লাগলো সুদীপ্তদের। হেরম্যান এরপর ফ্রাঁসোয়ার প্রশ্নের জবাবে স্মিত হেসে বললেন, আমি জানি আপনি ওসব প্রাণী নিয়ে কারবার করেন না। আমি এসেছি একজনের ব্যাপারে অনুসন্ধান করতে। তার আপনার এখানে যাওয়া আসা ছিল। মিস্টার মর্গানের ব্যাপারে আপনি কোনো আলোকপাত করতে পারবেন? ফ্রাঁসোয়া কথাটা শুনেই সোজা হয়ে বসলেন। তারপর পাল্টা প্রশ্ন করলেন, তার খবর আমার কাছে জানতে কে পাঠিয়েছে? ওই পর্তুগিজ রড্রিগেজ? আপনাদের সঙ্গে মর্গানের কি সম্পর্ক? প্রশ্নটা লোকটা এমনভাবে করলেন দেখে সুদীপ্তদের মনে হলো ব্যাপারটা সম্পর্কে তিনি 100% নিশ্চিত। হেরম্যান জবাব দিলেন, আমাদের এখানে কেউ পাঠায়নি, আমরা নিজেরাই এসেছি। ব্রিটিশ জীববিজ্ঞানী মর্গান আমার বিশেষ পরিচিত ছিলেন। ফ্রাঁসোয়া এবার বেশ জোরের সঙ্গে বললেন, আপনি তো ওই পর্তুগিজটার বাড়ি গেছিলেন, সেই আমাকে উত্ত্যক্ত করার জন্য আপনাদের এখানে পাঠিয়েছে, তাই না? সুদীপ্ত আর হেরম্যান বেশ বিস্মিত হলো ফ্রাঁসোয়ার কথা শুনে। সুদীপ্তর মুখ থেকে বেরিয়ে এলো, জানি, তবে কিভাবে জানলাম সেটা বড় কথা নয়। আমার প্রশ্নের জবাবটা দিন। রড্রিগেজ পাঠিয়েছে? রড্রিগেজের বাড়ি গিয়ে তার সঙ্গে সাক্ষাতের ব্যাপার হেরম্যান আর অস্বীকার করলেন না। তিনি বললেন, হ্যাঁ, তার সাথে আমরা সাক্ষাৎ করেছি, কিন্তু তিনি আমাদের এখানে পাঠাননি। তবে তার মুখে আমরা শুনেছি যে মর্গানের এখানে আসা যাওয়া ছিল। তার রক্তমাখা বর্ষাতের টুকরো নাকি এখানেই উদ্ধার হয়। হ্যাঁ, সে মাঝে মাঝে এখানে আসতো। শ্বেতাঙ্গ বলে আমি তাকে বাধা দিতাম না। আমার সঙ্গে সম্পর্ক বলতে মাঝে মাঝে ওই কথাবার্তা হতো, কিন্তু তার নিখোঁজ হওয়ার ব্যাপারে আমি কিছু জানি না। হ্যাঁ, তার বর্ষাতির টুকরো পুলিশ এখানে জঙ্গলের মধ্যে খুঁজে পেয়েছিল।
কিন্তু তার অর্থ তো এই নয় যে এখানে কিছু ঘটেছে। টুকরোটা কেউ এখানে ফেলে গেছিল বলেই আমার বিশ্বাস। এই কথা বলে ফ্রাঁসোয়া ব্যঙ্গের স্বরে বললেন, তবে দেখছি মর্গানের বন্ধুরাও খুব একটা স্বাভাবিক নয়। সে বলতো ডোডো পাখিকে সে নাকি আবার জ্যান্ত করে তুলবে, আর আপনারা আবার পৃথিবী থেকে হারিয়ে যাওয়া প্রাণী খুঁজে ফেরেন। যত সব উদ্ভট ব্যাপার। ব্যঙ্গ গায়ে না মেখে হেরম্যান বললেন, ডোডো পাখিকে আবার ফিরিয়ে আনবেন এ কথা মর্গান বলেছিলেন আপনাকে? হ্যাঁ বলেছেন। শুধু ফিরিয়ে আনা কেন, যাতে ভবিষ্যতে তারা আবার পৃথিবী থেকে নিশ্চিহ্ন না হয়ে যায় সেজন্য তিনি তাদের উড়িয়ে ছাড়বেনও বলতেন। পাগলের প্রলাপ আর কাকে বলে। আর আমার সম্পর্কে যে আপনাকে বলেছে সে তো জলদস্যুর বংশধর, ধাপ্পাবাজ লোক। সে দেশে কেন পড়েছিল তা আমি জানি। কেন পড়ে আছেন জানতে চাইলেন হেরম্যান। ফ্রাঁসোয়া এই প্রশ্নের জবাব না দিয়ে বললেন, আমার যা জানাবার জানিয়ে দিয়েছি, এবার আপনারা অন্য কাজে যান। ফ্রাঁসোয়া বুঝিয়ে দিলেন তিনি আর এখন কথা বলতে আগ্রহী নন। সুদীপ্ত আর হেরম্যান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঘর ছাড়ার আগে হেরম্যান তার উদ্দেশ্যে বললেন, কথা বলার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, তবে আমরা হয়তো আবার আপনার পার্কে আসব। ফ্রাঁসোয়া প্রথমে বললেন, হ্যাঁ আপনারা আসতে পারেন, প্রতিদিনই তো কত লোক টিকিট কেটে পার্কে ঢোকে। এই কথা বলে একটু থেমে সেই নিগ্রো আফ্রিকানকে দেখিয়ে বললেন, ওর নাম কোকো। ওরা 5 পুরুষ ধরে আমাদের চাকর। ওই পার্কের হিংস্র প্রাণীগুলোকে দেখাশোনার দায়িত্বে আছে ও। অন্ধকার নামলে ও আবার আজকাল ওর সিংহগুলোকে ওই ছেড়ে টেড়ে দেয়। দিনের আলোতে যে সিংহগুলোকে শান্ত দেখায়, যাদের পিঠে হাত রেখে টুরিস্টরা ছবি তোলে, তাদের মধ্যেই রাত নামলে আকাশের বুকে চাঁদ উঠলে জান্তব প্রবৃত্তি জেগে ওঠে। তখন আর তারা কাউকে মানে না। সিংহের থাবার একটা মাত্র আঘাতে কি হতে পারে তা কোকোর মুখমণ্ডলে আঁকা আছে। ফ্রাঁসোয়ার কথা শুনে কোকো নামের লোকটাও সম্মতিসূচক মাথা নাড়ল। হেরম্যান আর সুদীপ্ত এরপর মিস্টার ফ্রাঁসোয়ার ঘর থেকে বেরিয়ে রওনা হলেন পার্ক ত্যাগ করার জন্য। সেই জায়গা থেকে বেরিয়ে ফেরার পথে আবারও তাদের চোখে পড়ল রড্রিগেজের বাড়িটা। একইভাবে বাড়িটার বাইরে কোনো লোক নেই, তবে তার বিপরীত দিকে আগের দিন ভাসতে থাকা জলযানটা এবার পাড়ে এসে লেগেছে, যদিও তাতে কোনো লোকজন চোখে পড়ল না। হেরম্যান মন্তব্য করলেন, ওই জলযানটা রড্রিগেজেরও হতে পারে। পোর্ট লুইসে ফিরে এসে দুপুরে খাওয়া সেরে বিশ্রাম নেওয়ার পর বিকেলবেলা হেরম্যান বললেন, এখন তো আমাদের অন্য কোনো কাজ নেই, চলো তোমাকে এখানকার মিউজিয়ামের কিউরেটর মিস্টার নটরাজনের সঙ্গে পরিচয় করিয়ে নিয়ে আসি। কিউরেটরের নাম শুনে সুদীপ্ত বুঝতে পারল তিনি ভারতীয় বংশোদ্ভূত। এই দেশের অর্ধেক লোকই তাই। হোটেলের যে গাড়িটা সুদীপ্তদের এখানে ওখানে নিয়ে যাচ্ছে সেই লোকটাও একই গোত্রের। তার নাম শঙ্কর। সে বেশ ভালো হিন্দিও বলতে পারে। শঙ্করের গাড়িতে মিউজিয়ামের উদ্দেশ্যে রওনা হয়ে গেল সুদীপ্তরা। গাড়ি চলতে শুরু করার পর হেরম্যান বললেন, মিস্টার ফ্রাঁসোয়ার ব্যবহার শুধু রুক্ষ নয়, তার কথাগুলো কিন্তু বেশ ইঙ্গিতবাহী। হ্যাঁ তা তো বটেই। রাতে যে পার্কে সিংহ ছাড়া থাকে, কথাটা লোকটা আমাদের জানালো কেন? তার কি আশঙ্কা আমরা কোনো কিছুর খোঁজে পার্কে রাতে প্রবেশ করতে পারি? সম্ভবত তাই। সেই কারণে লোকটা আমাদের সাবধানবাণী কৌশলে শুনিয়ে রাখলেন। লোকটার আরও কয়েকটা কথা আমার কৌতূহলের উদ্রেক ঘটাচ্ছে, বুঝলে। তার মধ্যে একটা ব্যাপার আমার অনুমানের সঙ্গে মিলছে, ওই মর্গানের গবেষণার ব্যাপারটা। আচ্ছা, সত্যিই কি এমন পুনরুত্থান বা এই পুনরুত্থান ব্যাপারটা কি সম্ভব? হেরম্যান জবাব দিলেন, ব্যাপারটাতে কতটা সফলতা লাভ সম্ভব তা আমার জানা নেই, কারণ আমি বিজ্ঞানী নই। তবে এই বিষয় নিয়ে বেশ কিছু জার্নালে আমি পড়েছি যে সব প্রাণীর দেহাবশেষ থেকে ডিএনএ সংগ্রহ করে তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তাদের মধ্যে ডোডো পাখি অন্যতম। এর একটা বিশেষ কারণ আছে।
500 বছর আগে ডোডো পাখি বিলুপ্ত হলেও পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের তুলনায় সে অপেক্ষাকৃত অনেক নবীন। তার দেহাবশেষও অপেক্ষাকৃত নবীন। শুনেছি লক্ষ কোটি বছর আগে অবলুপ্ত হওয়া ডাইনোসরকেও পুনরুত্থানের নাকি চেষ্টা চালাচ্ছেন কেউ কেউ। তা নিয়ে হলিউডে বিখ্যাত কিছু সিনেমাও হয়েছে। তার তুলনায় ডোডো পাখি তো কালকের পাখি, তাই তার দেহাবশেষ থেকে পরীক্ষায় সফলতা লাভের সম্ভাবনা বেশি বলেই স্বাভাবিক বুদ্ধিতে বলে। পোর্ট লুইস ছোট শহর। কথা বলতে বলতেই তারা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল মরিসাসের ন্যাশনাল মিউজিয়ামে। বিকেল 5টা বাজে। সাধারণ পর্যটকদের জন্য কিছুক্ষণ আগে মিউজিয়াম বন্ধ হয়ে গেছে। হেরম্যান ইতিপূর্বে বেশ কয়েকবার এখানে এসেছেন। মিউজিয়ামের দ্বাররক্ষী তাকে চিনতে পেরে তাদেরকে প্রবেশে বাধা দিল না। মিউজিয়ামে ঢুকে তারা লম্বা বারান্দা ধরে এগিয়ে গিয়ে প্রবেশ করল কিউরেটরের ঘরে। একটা টেবিলের ওপাশে বসেছিলেন গোলগাল মোটাসোটা ভদ্রলোক। তার সামনে টেবিলের ওপর রাখা আছে নানান ধরনের কাগজপত্র। তবে সেই ঘরে ঢুকেই যে জিনিসটা প্রথমেই সুদীপ্তর দৃষ্টি আকর্ষণ করল তা হল ঘরের একপাশে একটা কাঁচের আধারে রাখা কাঠের তৈরি প্রমাণ আকৃতির একটা ডোডো পাখির মূর্তি। এই ডোডো মৃত হলেও মরিসাসের ন্যাশনাল বার্ড। মরিসাসের কাগজের টাকাতেও ডোডো পাখির ছবি আছে, তা সুদীপ্ত দেখেছে। হেরম্যান আর সুদীপ্তকে দেখে হাসি ফুটে উঠল নটরাজনের মুখে। তার মুখোমুখি তারা চেয়ারে বসার পর হেরম্যান ভদ্রলোকের সঙ্গে সুদীপ্তর পরিচয় করিয়ে দিলেন। সুদীপ্তও ভারতীয় জেনে নটরাজন খুশি হয়ে বললেন, 7 পুরুষ আগে আমার এক পূর্বপুরুষ এদেশে দক্ষিণ ভারত থেকে এসেছিলেন আখের ক্ষেতে শ্রমিক হিসেবে কাজ করতে। তারপর বংশ পরম্পরায় আমরা এখানেই রয়ে গেছি। তবে আমরা কিন্তু ভারতীয় সংস্কৃতিকে ভুলিনি। তা নিশ্চয়ই আপনি আমার নাম দেখেই বুঝতে পারছেন। আমরা ভারতীয় বংশদূতেরা শুধুমাত্র এ দেশের জনসংখ্যার অর্ধেক নই, শিক্ষা সংস্কৃতি সব দিক থেকেই আমরা এগিয়ে। স্বাধীনতা লাভের পর থেকে এ দেশে যতজন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হয়েছেন তারা অধিকাংশই ভারতীয়। নটরাজনের কথা শুনে সুদীপ্ত বেশ গর্ব অনুভব করল নিজে ভারতীয় হিসেবে। আমরা মরিশার ইতিহাসের ব্যাপারেও পরম শ্রদ্ধাশীল, তাই ডোডো আমাদের জাতীয় পাখি। জীবন বিজ্ঞানী মর্গান কিন্তু প্রথমে আমার কাছেই এসেছিলেন। যখন শুনলাম তিনি ডোডো পাখি নিয়ে কাজ করতে আগ্রহী, তখন আমি তাকে রড্রিগেজের কাছে পাঠিয়েছিলাম। এরপর একজন কর্মী এসে সুদীপ্তদের সামনে ধুমায়িত কফি রেখে গেল। জাদুঘরের কিউরেটর নটরাজন এরপর হেরম্যানকে জিজ্ঞেস করলেন, মিস্টার রড্রিগেজের সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন? হ্যাঁ, গেছিলাম। তার মিউজিয়ামটাও দেখলাম। তিনি বলছিলেন তার কাছে থাকা ডোডো পাখির দেহাংশ, ডিম ইত্যাদি আপনাদের মিউজিয়ামে দান করে যাবেন। তিনি তো নিজের দেশে ফিরে যাচ্ছেন। হ্যাঁ, ওগুলো যে তিনি এই মিউজিয়ামকে দিয়ে যাচ্ছেন সে কথা আমাকে জানিয়েছেন। টেলিফোন করলেই লোক পাঠাতে হবে সে জিনিসপত্র আনার জন্য। অথচ দেখুন, তিনি চাইলে জিনিসগুলোকে চড়া দামে কোনো ব্যক্তিগত সংগ্রাহকের কাছে বিক্রি করতে পারতেন। ডোডো পাখির নামটার সঙ্গে এদেশের মানুষের মধ্যে আবেগ জড়িয়ে আছে, আর এই দেশে পয়সাওয়ালা লোকের অভাব নেই। রড্রিগেজ সজ্জন ব্যক্তি বলেই কাজটা করেছেন। আমাদেরও রড্রিগেজের সঙ্গে কথা বলে তাকে ভদ্র মানুষ বলেই মনে হয়েছে। এই কথা বলে তিনি জানতে চাইলেন, আচ্ছা, রড্রিগেজের সঙ্গে আপনার কতদিনের পরিচয়, কিভাবে পরিচয়? আমি বহু বছরে মিউজিয়ামে চাকরি করছি। ধাপে ধাপে কিউরেটর পদে উন্নতি হয়েছে। বছর 10 আগে আমি যখন মিউজিয়ামের যে মানচিত্র বিভাগ আছে তার দায়িত্বে ছিলাম, তখন ওর সঙ্গে আমার পরিচয়। ভদ্রলোকের আরেকটা শখ হলো পর্তুগিজ আমলে এ দেশের পুরনো দলিল, দস্তাবেজ, মানচিত্র ঘাঁটা। তিনি সে কাজেই আমার সঙ্গে প্রথম দেখা করতে আসেন। তারপর এই সেদিন পর্যন্ত উনি বহুবার এখানে এসছেন ওইসব কাজের জন্য। রড্রিগেজের আরেকটা শখ হলো তিনি যে জায়গাতে বসবাস করেন সে অঞ্চলের ম্যাপিং, জরিপ এইসব কাজও করতেন ভদ্রলোক। সে কারণে ওকে নিয়ে একটা রিউমার আছে, যদিও তার কোনো সারবত্তা আছে বলে আমি মনে করি না। কি গুজব? প্রশ্ন করল সুদীপ্ত। কিউরেটর হেসে বললেন, গুপ্তধনের গুজব। তার ওই মানচিত্র প্রস্তুত করার জন্য ঘুরে বেড়ানো দেখে অনেকের ধারণা আসলে উনি নাকি পূর্বপুরুষের গুপ্তধন খুঁজে বেড়ান।
এ কথা তো জানেনি সে একসময় মরিশাস দ্বীপপুঞ্জের বিভিন্ন জায়গাতে পর্তুগিজ জলদস্যুদের ঘাঁটি ছিল। তার উপর এক বিখ্যাত পর্তুগিজ জলদস্যু যিনি এ দ্বীপে এসেছিলেন, তার পদবীর সঙ্গে ওনার নাম পদবী মিলে যাওয়াতে গুজবটা ছড়াতে সাহায্য করছে। সেই পর্তুগিজ জলদস্যুর নাম কি? তার নাম ছিল সান্তিয়াগো রড্রিগেজ। সে লোকটা ছিল একটা জাহাজের ক্যাপ্টেন, পেশায় জলদস্যু, কিন্তু পর্তুগালের তৎকালীন রাজার প্রিয় পাত্র। প্রয়োজনে ওই সান্তিয়াগো রাজাকে নৌ অভিযানে সাহায্য করতেন। পর্তুগিজদের এদেশে আগমনের প্রথম দিকে তিনি এ দেশে এসেছিলেন। তখনও এখানকার সব দ্বীপে মানুষের বসতি গড়ে ওঠেনি। নির্ভয়ে এখানে ঘুরে বেড়াতো ডোডো পাখির দল। ইতিহাস বইতে মরিশিয়াসের গল্প কথাতে সান্তিয়াগো রড্রিগেজের নাম উল্লেখ আছে। নটরাজনের কথা শুনে হেরম্যান মৃদু বিস্মিতভাবে বললেন, সান্তিয়াগোর দেশে আসার কথা আমি বইতে পড়েছি, সুদীপ্তকেও বলেছি। সুদীপ্ত তো আজ তো একটা স্বপ্নই দেখে ফেলেছে তার জাহাজে করে সে এই দেশে এসেছে। তবে সেই বইতে শুধু তার নাম সান্তিয়াগোই ছিল, তার পদবি সেখানে উল্লেখ করা ছিল না। রড্রিগেজ এ ব্যাপারে কোনো কথা বলেছেন? আমি একবার তাকে মজা করে জিজ্ঞেস করেছিলাম সান্তিয়াগো রড্রিগেজ তার পূর্বপুরুষ হন কিনা। তা শুনে তিনি জবাব দিয়েছিলেন, এই প্রশ্নের উত্তর একমাত্র ডোডো পাখির কাছেই আছে। এই কথা বলে তিনি জানতে চাইলেন, আপনার কাজ কেমন এগোচ্ছে? ডোডো পাখির কোনো খোঁজ পেলেন? অথবা ব্রিটিশ বিজ্ঞানী মর্গানের খোঁজ মিলতে পারে এমন কোনো সূত্র? হেরম্যান হেসে বললেন, না, মেলেনি, তবে খোঁজার চেষ্টা করছি। আমি ফ্রাঁসোয়া নামের লোকটার পার্কেও গেছিলাম, যেখানে মর্গানের রক্তমাখা বর্ষাতি উদ্ধার হয়। তবে লোকটা কোনো কিছু স্বীকার করল না। সে বেশ শক্ত ধরনের রুক্ষ প্রকৃতির লোক। ওখানে কোনো দুর্ঘটনা ঘটলে সেটা ওর পক্ষে স্বীকার না করাটাই স্বাভাবিক। পুলিশও ওর মুখ থেকে কোনো কথা আদায় করতে পারেনি। পার্কের এক প্রান্তে সমুদ্র। নৌকা করে কারোর দেহ সমুদ্রে নিয়ে গিয়ে সে দেহ পাথর বেঁধে সমুদ্রে ফেলে দিলে তার খোঁজ পাবে না কেউ। তবুও দেখুন, ডোডো পাখির খোঁজ না পেলেও যদি তাকে জীবিত বা মৃত খুঁজে বের করতে পারেন। আপনি যদি ওই অঞ্চলে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারেন তবে আমার অনুসন্ধানের সুবিধা হয়। ওদিকে তো থাকার মতো কোনো হোটেল চোখে পড়েনি। হেরম্যানের কথা শুনে কয়েক মুহূর্ত ভাবলেন কিউরেটার। তারপর কাকে যেন টেলিফোন করে স্থানীয় মরিশিয়ান ভাষা ক্রেওলে কিছুক্ষণ বাক্যালাপ করে ফোন নামিয়ে রেখে বললেন, ওখানে দুর্যোগ মোকাবিলা দপ্তরের একটা ছোট বাড়ি আছে, সেখানে থাকতে পারবেন কি? হোটেলের মতো সুবিধা কিন্তু সেখানে পাবেন না। ওটা ঝড় বাদলের সময় কোস্ট গার্ডদের মাথা গোঁজার একটা জায়গা। হেরম্যান কথাটা শুনে উৎফুল্ল হয়ে বললেন, হ্যাঁ, ওইটুকু বন্দোবস্ত হলেই হবে। কতবার কত অভিযানে গিয়েছে গভীর অরণ্য বা মরুভূমিতে তাঁবুতে রাত কাটিয়েছি, তার কোনো হিসাব নেই। এমনকি খোলা আকাশের নিচেও ঝড় বৃষ্টির মধ্যে বহু রাত কাটিয়েছি। নটরাজন রিস্টওয়াচের দিকে তাকিয়ে বললেন, এখন তো সবে বিকেল 5:30 বাজে। সন্ধ্যে 7:30টার আগে এখানে অন্ধকার নামে না। ইচ্ছে হলে এখনই সেখানে চলে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তবে আজই সেখানে যাব। তবে আমি ওদের ব্যাপারটা জানিয়ে দিচ্ছি। এরপর মিনিট খানেকের মধ্যেই ভদ্রলোকের থেকে সেই বাড়িটার অবস্থান জেনে নিয়ে রওনা হয়ে গেল মিউজিয়াম ছেড়ে। প্রথমে তারা গেল হোটেলে। মিনিট 10 সময় লাগলো সেখানে জিনিসপত্র গুছিয়ে নিতে। তারপর তারা গাড়িতে উঠে বসল তাদের নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য। রাজধানী শহর ছেড়ে এগোলো গাড়ি। পথের একপাশে সমুদ্র। সূর্য ঢলতে শুরু করেছে সমুদ্রের বুকে। তার সোনালি নরম আলো ছড়িয়ে পড়ছে বালুকা বেলাতে। সেই আলো গায়ে মেখে কোথাও বিদেশি ট্যুরিস্টরা সমুদ্রে স্নানে নামলেও অধিকাংশ সমুদ্র তটই নিঃসঙ্গ। মসৃণ পিচ ঢালা রাস্তাতে বেশ দ্রুত গতিতেই চলছিল গাড়ি। মাঝে মাঝে শুধু 2-1টা গাড়ি চোখে পড়ছে। হঠাৎই একটা গাড়ি তাদের পেছন থেকে বারবার হর্ন বাজাতে শুরু করল। পাশ কাটিয়ে এগোবার জন্য সুদীপ্তদের গাড়ির ড্রাইভার শঙ্কর রাস্তা ছেড়ে দিল। যে গাড়িটা ওভারটেক করার জন্য তাদের গাড়ির পাশে চলে এলো সেটা হুড খোলা জিপ ধরনের একটা গাড়ি। একজনই লোক তাতে। চালকের আসনে বসে থাকা সেই লোককে চিনতে সুদীপ্তদের অসুবিধে হলো না। লোকটা ফ্রাঁসোয়ার সেই আফ্রিকান সহযোগী কোকো। গাড়ি চালাতে চালাতে সে একবার পাশে সুদীপ্তদের গাড়ির দিকে তাকালো। তাদের গাড়ির কাঁচ নামানো।
লোকটা তাদেরকে দেখতে পেল কিনা বোঝা গেল না। এরপর সে নিজের গাড়ির গতি আরও বৃদ্ধি করে মুহূর্তের মধ্যে সুদীপ্তদের সামনের রাস্তায় হারিয়ে গেল। খানিকটা সময় পর তারা পৌঁছে গেল গন্তব্যে। তাদের গাড়িটা যখন পিচ রাস্তা ছেড়ে সমুদ্র তটের দিকে বাঁক নিচ্ছে, তখন হেরম্যান বললেন, ওই দেখো, রড্রিগেজের বাড়ির মাথাটা দেখা যাচ্ছে। আমরা ওর বেশ কাছাকাছিই থাকব। সমুদ্র তটে কোনো কোনো জায়গাতে ছোট ঝাউবনের অস্তিত্ব আছে, তেমনি একটা জায়গার মধ্যে বাড়িটা। তাই রাস্তা থেকে চট করে বাড়িটার অবস্থান বোঝা যায় না। ঢালু ছাদওয়ালা সেই বাড়িটার সামনে গাড়ি থেকে নামলো সুদীপ্তরা। ড্রাইভার শঙ্কর তাদের জানালো গাড়ি পেতে তাদের সমস্যা হবে না। ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরের একজন কর্মী সেখানে উপস্থিত ছিল। সে ঘর খুলে দিল। আসবাবপত্রের বাহুল্য না থাকলেও পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। সুদীপ্তদের ঘরে ঢুকিয়ে দিয়ে তাদের হাতে ঘরের চাবি দিয়ে বাইক নিয়ে ফিরে গেল লোকটা। আর এরপরই সূর্য ডুবে গিয়ে অন্ধকার নামল। ধীরে ধীরে চাঁদ উঠতে লাগল। সুদীপ্তদের ঘরের জানলা দিয়ে দেখা যেতে লাগল চন্দ্রালোকিত সমুদ্র। তাড়াতাড়ি খাওয়া সেরে শুয়ে পড়ল তারা। একটু রাত হতে কিছুটা দূর থেকে বার কয়েক একটা শব্দ ভেসে এলো। হেরম্যান সুদীপ্তকে বললেন, কিসের আওয়াজ বলো তো? শব্দটা আবার শুরু হতেই চিনে ফেলল সুদীপ্ত। সুদীপ্ত আর হেরম্যান যখন আফ্রিকার বুরুন্দ্রিতে সবুজ মানুষ খুঁজতে গেছিল, তখন তাঁবুতে শুয়ে এমনই সিংহের ডাক শুনত তারা। সেই অভিযানেরই স্মৃতিচারণ করতে লাগলো তারা দুজন। যত রাত বাড়তে লাগলো তত সেই সাপদদের ডাকগুলো নিস্তব্ধ রাত্রিতে এমনভাবে কানে আসতে লাগলো যেন তাদের বাড়ির ঠিক বাইরে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে সিংহগুলো। আকাশের চাঁদের একটা অদ্ভুত ক্ষমতা আছে, যে বন্য প্রাণীদের মধ্যে অরণ্যের জান্তব প্রবৃত্তিকে জাগিয়ে তুলতে সক্ষম হয়। যেসব প্রাণী বন্দি অবস্থায় রয়েছে বা মানুষের সংস্পর্শে রয়েছে, তাদের মধ্যেও চাঁদ এই প্রবৃত্তিকে, শিকার ধরার আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলতে সক্ষম হয়। ফ্রাঁসোয়ার পার্কের হিংস্র প্রাণীগুলোর ক্ষেত্রেও নিশ্চয়ই এই ঘটনার ব্যতিক্রম ঘটে না। সিংহগুলোর ডাক তারই বহিঃপ্রকাশ। সেই জান্তব ধ্বনি শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ল সুদীপ্তরা। শান্ত সমুদ্রের বুকে লাল আবির গুলে ভোরের আলো ফুটল একসময়। রাতে বেশ ভালোই ঘুম হলো সুদীপ্তদের। সকালে উঠে হেরম্যান বললেন, আজ একবার প্রথমে আমাদের প্রতিবেশীর সঙ্গে সাক্ষাৎ করতে যাব, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেব। যে লোকটা গতকাল বাড়ির দরজা খুলে দিয়েছিল সে সকাল হতেই চলে এলো। সুদীপ্তরা তাকে টাকা দিল খাবারের বন্দোবস্ত করার জন্য। লোকটার কথাবার্তা সরল সাধারণ। সেই বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব পালন করে, আবার সমুদ্রে মাছও ধরে। তার সঙ্গে কথা প্রসঙ্গে হেরম্যান একসময় তাকে জিজ্ঞেস করলেন, ওই যে কিছু দূরে রাস্তার ওপাশে যে বাড়িটা দেখা যাচ্ছে, তার মালিক রড্রিগেজকে তুমি চেনো? কেয়ারটেকার জবাব দিল, হ্যাঁ স্যার, চিনব না কেন? উনি তো অনেক বছর ধরেই এখানে আছেন, আর আমিও তো এখানকারই লোক, তাই চিনি ওনাকে। কেমন লোক উনি? আগে ভালো লোক, মানে এখানে অনেক সাদা চামড়ার লোক আছে যারা আমাদের মতো কালো চামড়ার লোকেদের সঙ্গে খারাপ ব্যবহার করে, কিন্তু উনি একদম সেরকম নন। উনি সকলের সঙ্গেই ভালো ব্যবহার করেন। হেরম্যান এরপর জানতে চাইলেন, আচ্ছা, ওর বাড়িতে মর্গান নামে আরও একজন সাদা চামড়ার মানুষ থাকতো, তাকে চিনতে তুমি? লোকটা জবাব দিল, হ্যাঁ চিনতাম। সকালবেলা সমুদ্রের পাড়ে হাঁটতে আসতেন তো উনিও। ওই লোকটা খুব ভালো লোক ছিল, তবে ওই সাহেবকে হঠাৎ করেই পাওয়া যাচ্ছে না। কেউ কেউ বলছে ওকে নাকি পার্কের সিংহরা খেয়ে ফেলেছে। ওখানে নাকি পুলিশ ওর রক্তমাখা বর্ষা দিয়েও খুঁজে পেয়েছে। ওই সাহেবের ব্যাপারে তুমি আর কোনো খবর জানো? আর জানি না স্যার, যতটুকু জানি ততটাই বললাম। আচ্ছা স্যার, আপনারা ফিরবেন কখন? আসলে বাজারটা খানিকটা দূরে তো, আর গাড়িও এখানে খুব কম চলাচল করে, তাই গাড়ি ধরে ফিরতে আমার অনেকটা সময় লাগবে। তাই লোকটার কথা শুনে হেরম্যান তাকে আশ্বস্ত করে বললেন, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি তোমার মতো যাওয়া আসা, খাবারের বন্দোবস্ত করো। আমরা এখন মিস্টার রড্রিগেজের বাড়ি যাব, তারপর কোথায় যাব ঠিক নেই।
এই কথা বলার পর হেরম্যান আর সুদীপ্ত বাড়ির বাইরে পা রাখতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় সরলমতি কেয়ারটেকার লোকটার একটা কথা শুনে থেমে গেলেন তারা। সে বলল, স্যাররাও কি এখানে গুপ্তধন খুঁজতে এসেছেন? হেরম্যান কথাটা কানে যেতেই থমকে দাঁড়িয়ে পড়লেন। বললেন, তোমার হঠাৎ এই কথা মনে হলো কেন? সরি স্যার, আমার এই প্রশ্নটা করা উচিত হয়নি। আসলে মুখ থেকে কথাটা বেরিয়ে গেল। সবাই বলে যে রড্রিগেজ স্যার ওই জলদস্যুদের গুপ্তধন খুঁজে বেড়ান, নানান জায়গাতে একলা একলা ঘুরে বেড়ান, খোঁড়াখুড়ি করেন। এই তো মাসখানেক আগে একদিন সন্ধ্যায় এখানে এসে আমার কোদালটা নিয়ে গেছিলেন, ওর কোদালটা ভেঙে যাওয়াতে। তো পরদিন আবার এসে ফেরতও দিয়ে গিয়েছিলেন, আর তার সঙ্গে সঙ্গে 100 রুপিও দিয়েছিলেন। আপনাদের যদি কোদালের প্রয়োজন হয় তবে আমাকে বলবেন কিন্তু স্যার। আপনারা রড্রিগেজ স্যারের বাড়ি যাচ্ছেন তো, তাই বললাম আর কি। হেরম্যান হেসে বললেন, আপাতত আমরা গুপ্তধন খুঁজতে যাচ্ছি না। তেমন কিছু কখনো পেলে তোমার কোদাল নেব আর গুপ্তধনের ভাগও দেব। সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল সুদীপ্তরা। সমুদ্রের পাড় বরাবর রড্রিগেজের বাড়ির দিকে এগোতে লাগলো দুজনে। শান্ত সমুদ্র, ছোট ছোট ঢেউ এসে ভাঙছে সোনালি বালুকা বেলায়। কখনো ঢেউ বয়ে আনছে সামুদ্রিক নানা ধরনের ঘন সবুজ শৈবাল, শাখা প্রশাখাযুক্ত কোরাল, শান্ত মনোরম পরিবেশ চারপাশে। কিন্তু এই শান্ত পরিবেশের ভেতরেই হয়তো লুকিয়ে আছে অপার কোনো রহস্য। একটু এগিয়ে একটা বাঁক নিতেই তাদের চোখে পড়ল পাড়ের কাছে দাঁড়িয়ে থাকা সেই জলযানটা। মোটর চালিত একটা জলযান। ডেকের ওপর দুটো ঘর আছে তাতে, তবে তাতে আজও কোনো লোককে দেখতে পেল না তারা। বোটটা যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক উল্টো দিকেই রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে বাড়িটা। সেদিকে এগোবার সময় কাছেই বালু তটের এক জায়গাতে সেই নিকোবর পায়রাগুলোকে আঙুল দেখালেন হেরম্যান। ছাদ থেকে রাস্তা অতিক্রম করে উড়ে এসে বালু তটে তারা খাবার খুঁজছে। হেরম্যান বললেন, এই পায়রাগুলো দেখার পর থেকেই কিন্তু আমার মর্গানের গবেষণা সম্পর্কে কৌতূহল আরও বেড়ে গেছে। রাস্তা অতিক্রম করে রড্রিগেজের বাড়ির দরজায় উপস্থিত হয়ে কলিং বেল বাজালো সুদীপ্ত। কয়েকবার বেল বাজার পর এদিনও দরজা খুললেন তিনি নিজেই। সুদীপ্তদের দেখে বাড়ির ভেতর প্রবেশের অনুরোধ জানালেন তিনি। তারা ভেতরে প্রবেশ করার পর রড্রিগেজ তাদের নিয়ে বৈঠকখানায় বসালেন। সেই ঘরে আজকে মাত্র গোটা কয়েক চেয়ার, অন্যান্য আসবাব সরিয়ে নেওয়া হয়েছে ঘর থেকে। বেশ ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা। সুদীপ্তদের চোখে ব্যাপারটা ধরা পড়েছে বুঝতে পেরে রড্রিগেজ বললেন, বাড়ি ফাঁকা করতেই শুরু করেছি। এই তো আপনারা আসার একটু আগেই কিউরেটর নটরাজনকে টেলিফোন করেছিলাম। তিনি বললেন আজকালের মধ্যেই তিনি লোক পাঠাবেন আমার মিউজিয়ামের জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য। ব্যাপারটা ওদের মিউজিয়ামের পক্ষে বেশ গুরুত্বপূর্ণ হবে। আর শুধু তো ডোডো পাখি নয়, আরও বেশ কিছু জিনিসও তো আছে, ছবি, পুরনো দলিল দস্তাবেজ ইত্যাদি। কিউরেটরের মুখে শুনেছি আপনি মানচিত্রের ব্যাপারেও বেশ আগ্রহী। হ্যাঁ, ওসব নিয়ে কাজ করা আমার একটা নেশা বলতে পারেন। বেশ কিছু প্রাচীন মানচিত্র আমার সংগ্রহে আছে, পর্তুগিজদের আঁকা মানচিত্র। সেগুলোও আমি মিউজিয়ামকেই দিয়ে যাব। আপনারা পার্কে গেছিলেন, ওই ফ্রাসোয়ার সাথে দেখা হয়েছে, কথা হলো কিছু? হ্যাঁ, গেছিলাম, দেখা হলো, কিছু কথাও হলো। তবে তিনি মুখ খোলেননি। তিনি বললেন ওই জামাটা বাইরে থেকে কেউ এনে ফেলে গেছে। রড্রিগেজ কথাটা শোনার পর বললেন, সেদিন আপনারা চলে যাওয়ার পর থেকে আমার মাথায় খালি একটা কথা মনে হচ্ছে জানেন। মর্গানের রক্তমাখা জামা পাওয়া গেছে ঠিকই, কিন্তু এমনও তো হতে পারে যে এখনো সে জীবিত আছে। ওই ফ্রাসোয়াই কোনো কারণে তাকে আটক করে রেখেছে। আপনার এই ভাবনার পেছনে অন্য কোনো কারণ আছে কি? একটু চুপ করে থেকে রড্রিগেজ বললেন, এর আগে আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। মর্গান নিখোঁজ হওয়ার পর একদিন একটা টেলিফোন এসেছিল আমার কাছে। একটা লোক তার গলা গোপন করে ফ্যাসফ্যাসে গলায় বলে, মর্গান জীবিত আছে, ফ্রাসোয়ার পার্কে তাকে আটকে রাখা হয়েছে। এই কথা বলে লোকটা ফোন কেটে দেয়। ব্যাপারটা আমি পুলিশকে জানিয়েছিলাম, কিন্তু তারা আমার কথার বিশেষ পাত্তা দিল না।
বলল মজবুত প্রমাণ না থাকলে নাকি পার্কে তল্লাশি চালানো যাবে না। মর্গানের অন্তর্ধানের কতদিন হলো বলুন তো? আবারও একটু থামলেন রড্রিগেজ, তারপর মনে মনে হিসেব করে বললেন, আর 2 দিন পর ঠিক 3 মাস পূর্ণ হবে। সুদীপ্ত জানতে চাইল, মর্গানের রক্তমাখা পোশাক পার্কের ঠিক কোন জায়গায় পাওয়া গিয়েছিল? পার্কের শেষ প্রান্তের একটা জায়গাতে। ওখানে একটা ছোটখাটো জঙ্গল আছে। ওদের একটা ইভেন্ট হয় লায়ন ওয়াক নামে। সিংহের সঙ্গে পর্যটকদের হাঁটানো হয়। ওই জায়গাতেই মর্গানের বর্ষাতির একটা হাতা পাওয়া গিয়েছিল। সেই সময় কদিন ধরে বৃষ্টি হচ্ছিল। মর্গান বর্ষাতি পরেই বেরিয়েছিল। সবুজ রঙের ওই বর্ষাতিটা ইংল্যান্ড থেকে আনা। ওই ছিন্ন হাতাতে ব্রিটিশ কোম্পানির ট্যাগও লাগানো ছিল। পুলিশ আমাকে ওটা দেখায়, আমি ওটা ওর বলেই শনাক্ত করি। ওটা পাওয়ার পরও কি পুলিশ ভালো করে তল্লাশি চালায়নি পার্কে? ওই দায় ছাড়া গোছেন। ফ্রাসোয়ার টাকা আছে। সে নাকি পুলিশকে হুঁশিয়ারিও দিয়েছে যে তাকে বিরক্ত করার চেষ্টা করলে সে আদালতে মামলা করবে তাদের নামে। তাই সম্ভবত জোরালো প্রমাণ ছাড়া পুলিশ তাকে ঘাটাতেও চাইছে না। আচ্ছা, মর্গান নিখোঁজ হওয়ার পর তার বাড়ির লোক এই দেশের পুলিশ বা প্রশাসনের সাথে যোগাযোগ করেননি? মর্গান বিয়ে করেনি, তার আত্মীয় স্বজনও তেমন কেউ নেই। তার অন্তর্ধানের খবর পেয়ে কয়েকজন আগ্রহী বৈজ্ঞানিক আর সংবাদ মাধ্যমের কিছু লোক প্রাথমিক অবস্থায় যোগাযোগ করেছিলেন। ব্যাস ওই পর্যন্তই। কাজেই প্রশাসনের উপর তেমনভাবে কেউ চাপ সৃষ্টি করেনি মর্গানকে খোঁজার জন্য। আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আধুনিক বিজ্ঞান গবেষণা তো প্রযুক্তি নির্ভর। ফোন, কম্পিউটার, ল্যাপটপ এসব জিনিস কি আপনি ল্যাবরেটরিতেই পান? সেগুলো পেলে অন্তত জানার সম্ভাবনা ছিল তিনি কতদূর এগিয়েছেন তার গবেষণার কাজে। না, আমি সেরকম কিছুই পাইনি সে ঘরে। যা ছিল তা সবই সাধারণ ল্যাবরেটরির জিনিস। কাচের জার, ফানেল, টেস্ট টিউব, স্লাইড, বার্নার এইসবই। আর ছিল একটা ইনকিউবেটর বা ওই ডিম ফোটানোর যন্ত্র, হয়তো ওই খাঁচাবন্দি পায়রাগুলো। এই কথা বলার পর রড্রিগেজ বললেন, একটা কথা আপনাকে বলা হয়নি, জানি না আমার অনুমান সত্যি কিনা। মর্গানের অন্তর্ধানের 2 দিন পর আমি ওর দরজাটা খোলা দেখতে পাই। জানি না ওর ঘরে চোর এসেছিল কিনা, সে কিছু হাতিয়ে নিয়ে গেছে কিনা জানি না, নাকি মর্গানি ছিটকানিটা খুলে রেখে গিয়েছিল তাও বলতে পারবো না। কিন্তু সে তো এত অসতর্ক মানুষ ছিল না। এর আগে কি কোনোদিন চোর ঢুকেছিল আপনার বাড়িতে? তা অনেকদিন আগে একবার। তেমন কিছু না পেয়ে একটা ম্যাপের বাক্স নিয়ে গিয়েছিল। আচ্ছা, আপনার সঙ্গে ফ্রাঁসোয়ার ব্যক্তিগত মনোমালিন্যের কারণটা কি বলবেন? ফ্রাঁসোয়া আপনাকে দারুণভাবে অপছন্দ করেন তা তার কথায় বুঝেছি। কারণটা বলতে পারেন ওর দিক থেকেই সৃষ্টি করা। আমার বাড়ির পেছনে যে আক্ষেতটা দেখছেন ওটা কদিন আগে পর্যন্ত আমারই ছিল, এখন বিক্রি করে দিলাম। খেতা গিয়ে শেষ হয়েছে ওই পার্কের সীমানাতে। আর এই ফ্রাঁসোয়া বেআইনিভাবে তার জমির সীমানা বাড়াতে চেয়েছিল, অর্থাৎ আমার জমি দখল করতে চাইছিল। আমি বাধা দিই, আর ওতেই তার রাগ। ওদিকে একটা দরজা আছে ফেন্সিং এর গায়ে, তা দিয়ে রাত্রিবেলা আমার জমিতে বন্য পশু ছেড়ে দেয় বলেই আমার ধারণা। যে কারণে বেশ কয়েক মাস হলো মর্গানের অন্তর্ধানের পর থেকে নাটরাজনের পরামর্শ মতো আমি আর ওদিকেও যাইও না। ফ্রাঁসোয়ার মতো লোকেরা আমাকে জন্তু দিয়ে খুনের চেষ্টাও করতে পারে। রড্রিগেজের বাড়ির বাইরে একটা গাড়ি এসে দাঁড়ালো। তারা মালপত্র নিতে এসেছে। সুদীপ্তরা উঠে পড়ল ফেরার জন্য। সদর দরজার বাইরে বেরিয়ে রাস্তার দিকে তাকিয়ে রড্রিগেজ বললেন, আপনাদের গাড়ি? লোকটাকে মিথ্যে কথা বলা উচিত হবে না বুঝতে পেরে হেরম্যান হেসে বললেন, আমরা এখন আপনার প্রতিবেশী বলতে পারেন। কাছেই ঝাউ বাগানের মধ্যে যে ছোট বাড়িটা আছে ওখানেই গতকাল এসে উঠেছি। পোর্ট লুইসে আমাদের হোটেল যেখানে ছিল তার চারপাশে ট্যুরিস্টের বড্ড ভিড়। আপনাদের এই জায়গা বেশ ফাঁকা ফাঁকা। জায়গাটা পছন্দ হলো বলে এখানে চলে এলাম। কিউরেটের ব্যবস্থা করে দিয়েছেন। হেরম্যানের কথা শোনার পর রড্রিগেজের মুখমণ্ডল দেখে সুদীপ্তর মনে হলো তিনি যেন একটু বিস্মিত বোধ করলেন কথাটা শুনে। তিনি বললেন, ভালোই করেছেন। পা বাড়াবার আগে হেরম্যান বললেন, আমরা তো কাছেই রইলাম।
আপনি হঠাৎ যদি চলে যান তবে যাওয়ার আগে একবার আমাদের জানিয়ে যাবেন। শেষবারের মতো একবার দেখা হয়ে যাবে আপনার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। রড্রিগেজ এরপর মালপত্র নিতে আসা লোকগুলোকে নিয়ে বাড়ির ভেতর এগোলেন, আর সুদীপ্তরাও এগোলো রাস্তার দিকে। এতক্ষণ আপনারা শুনলেন মৃত্যুর সঙ্গে হাঁটা উপন্যাসের প্রথম পর্ব। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। সুদীপ্তর চরিত্রে ছিল আর্য এবং হেরম্যানের চরিত্রে ছিল ইন্দ্রনীল ভাদুরী। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল শঙ্খ, শুভদীপ, পার্থ, তৃষা, সৌমদীপ, সৌরভ, নীল, প্রীতম এবং ব্রতদীপ। এই গল্পের শব্দ সংযোজনে ছিল রাজদীপ। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। প্রথম পর্বের প্রচ্ছদ নির্মাণ করেছেন ডিভাইন কমেডি। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি। সমগ্র পরিবেশনা এবং পরিচালনায় ছিল টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। কেমন লাগলো আজকের গল্পটা? আজকের এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। শুধু এটাই নয়, এই গোটা মাস জুড়ে আপনাদের জন্য থাকবে আরও দুর্দান্ত নতুন এবং ভয়ঙ্কর কিছু গল্প। সবাই সাথে থাকুন, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ শুনতে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে আরও একটা রোমহর্ষক পরিবেশনার সাথে। নমস্কার, শুভরাত্রি।